তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের রেগুলার এমবিএ প্রোগ্রামের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের অ্যাকাউন্টিং ইকুয়েশন, ট্রানজাকশন অ্যানালাইসিস অ্যান্ড জার্নাল নিয়ে আজকের আলোচনায় শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের আগেও আপনারা আগের ক্লাসগুলোতে জানতে পেরেছেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে আমরা বুঝি দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, mathematical expression of the relationship of assets, liabilities and owners equity. আপনাদের মনে আছে আমরা আগের ক্লাসগুলোতে এটা বলেছিলাম যে আমাদের তিনটা কম্পোনেন্ট মেইনলি অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, যেটা কোম্পানির ক্ষেত্রে আমরা বলি শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল বা শেয়ার হোল্ডার্স ইকুইটি। এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলোর মধ্যেকার যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা আমরা যখন এক্সপ্রেস করি তখন সেটাকে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এবং সেখানে আমরা বলেছিলাম যে একজন ওনার কোন একজনের নাম দিয়ে যদি আমরা আজকে যাবো না ধরি যে ধরুন আমাদের আলাল সাহেব আলাল এন্টারপ্রাইজে 1,20,000 টাকা উনি ইনভেস্ট করেছেন। এই 1,20,000 টাকার মধ্যে 1,20,000 টাকা উনি ইনভেস্ট করেছেন। 1,20,000-এর মধ্যে উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 50,000, আর ধরলাম আলাল সাহেব দিয়েছেন 70,000। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে আলাল সাহেবের নিজস্ব কন্ট্রিবিউশন এবং আলাল সাহেব বাইরে থেকে যেটা ফাইন্যান্স করেছেন এক্সটার্নাল সোর্স থেকে, থার্ড পার্টির কাছ থেকে। এক্সটার্নাল বলতে আদার দ্যান ওনার, তাদেরকে আমরা বলছি আউটসাইডার্স। আউটসাইডারের কাছ থেকে সেটা হতে পারে ব্যাংক, হতে পারে অন্য কোনো ব্যক্তি হতে পারে, বা অন্য কোনো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হতে পারে। সেখান থেকে উনি এটা ফাইন্যান্স করেছেন, ফান্ড রেজ করেছেন। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আলাল এন্টারপ্রাইজের টোটাল অ্যাসেট হচ্ছে 1,20,000 টাকা। আর আলাল এন্টারপ্রাইজ বাইরে থেকে যেটা নিয়েছেন, আমি আগে বলছি আউটসাইডারের কাছ থেকে, সেটা ব্যাংক হতে পারে, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে। আউটসাইডার বলতে আদার দ্যান মিস্টার আলাল, মানে ওনার, তার কাছ থেকে 50,000 টাকা উনি রেজ করেছেন। আর আলাল সাহেব নিজে কন্ট্রিবিউট করেছেন 70,000 টাকা, সেটাকে আমরা বলছি ওনার্স ইকুইটি। তো এই লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি মিলে হয় টোটাল অ্যাসেটস আলাল এন্টারপ্রাইজের। এই অ্যাসেটস, লায়াবিলিটিজ এবং ওনার্স ইকুইটিকে যখন আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব, পার্টিকুলারলি আমাদের দেশে বললে কারেন্সিতে, যেটা টাকা এক্সপ্রেস করছি, তখন সেটা আমরা বলছি যে সেটাকে বলবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা নিয়ে আগেও আমরা কথা বলেছি। আরেকটু কথা যদি আমরা বলি যে এই অ্যাসেট নিয়ে যদি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই অ্যাসেট যেটা, সেটাকে আমরা এর আগে ক্লাসে বলেছিলাম যে অ্যাসেটস হচ্ছে রিসোর্সেস, যে রিসোর্স দিয়ে আমরা কি করতে পারবো, যে রিসোর্স আমাদের ফিউচার বেনিফিট জেনারেট করতে হেল্প করবে। আলাল এন্টারপ্রাইজের যে রিসোর্স আলাল এন্টারপ্রাইজের লায়াবিলিটি মিট আপ করতে কাজে লাগবে। আলাল এন্টারপ্রাইজের যে রিসোর্স প্রোডাকশনের কাজে লাগবে, যে রিসোর্স উনি এক্সচেঞ্জ করতে পারবেন, সেই রিসোর্স গুলোকে বলবো আলাল এন্টারপ্রাইজের, এবং আলাল এন্টারপ্রাইজের ওনারশিপে থাকবে, আলাল এন্টারপ্রাইজের পজেশনে থাকবে, সেটাকে বলবো আলাল এন্টারপ্রাইজের অ্যাসেটস। এই অ্যাসেটস, এটা ফিজিক্যাল রিসোর্স হতে পারে। ফিজিক্যাল রিসোর্স এর মধ্যে আমরা জানি কিছু ট্যানজিবল রিসোর্স আছে। ট্যানজিবল বলতে ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো হচ্ছে আলাল এন্টারপ্রাইজের ট্যানজিবল, যেটা দ্যাট ক্যান বি সিন এন্ড টাচড, যেটা দেখা যায়, ছোঁয়া যায়। এটা নন ফিজিক্যালও হতে পারে। নন ফিজিক্যাল বলতে যেমন অ্যাকাউন্টস রিসিভেবল বলি আমরা, এটা হলো নন ফিজিক্যাল। তারপরে হতে পারে ইনট্যানজিবল। ইনট্যানজিবল বলতে যেটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যেমন গুডউইল, প্যাটেন্ট, কপিরাইট। আবার এমনও হতে পারে যে ফিউচার বেনিফিটস বা প্রিপেমেন্ট, যেটা আমরা বলি যে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড রেন্ট, অ্যাডভান্স পে করে যদি আমরা, সেটারও বেনিফিট ভবিষ্যতে পাবো। তো বিভিন্ন ফর্মে অ্যাসেট থাকতে পারে। এটা আপনারা মূল বই দেখে বা আমার লেকচার শিট দেখে এটা ডিটেলস জেনে নেবেন। এরপর লায়াবিলিটিজ, আমরা কিছুক্ষণ আগেই বুঝলাম যে লায়াবিলিটিজ বলতে আউটসাইডার্স ক্লেইম অন টোটাল অ্যাসেট। এখানে লায়াবিলিটিজ হচ্ছে 50,000 টাকা। এর অর্থ কি, এই 1,20,000-এর উপরে আউটসাইডার বলতে বলছিলাম ব্যাংক। তো ব্যাংক এই 1,20,000-এর উপরে যত টাকা ক্লেইম করবে সেটা আসলে লায়াবিলিটিজ। এই জন্য আমরা বলি যে আউটসাইডার্স ক্লেইম অন টোটাল অ্যাসেট। আউটসাইডার্স মিনস আদার দ্যান ওনার্স।
তো তার মানে কি, আলাল সাহেব বাদে বাইরে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্যাংক যেই বলছি, এই 1,20,000 টাকার উপর যত টাকা ক্লেম করবে সেটাই হচ্ছে আলাল এন্টারপ্রাইজের লায়াবিলিটিস। অথবা অন্যভাবে বলতে পারি যে আলাল মানে আউটসাইডার্স কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস। আউটসাইডার এই আলাল এন্টারপ্রাইজে যত টাকা কন্ট্রিবিউট করছে সেটা হচ্ছে লায়াবিলিটিস। তাহলে ইকুইটিটা কি? এটাকে আবার আমরা ঘুরায় যদি লিখি যে আলালস কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস, মানে ওনার্স কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস, সেটাকে আমরা বলছি আসলে ওনার্স ইকুইটি। যে ওনার তার বিজনেসে যত টাকা কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। ওনার্স, আমরা কোম্পানির ক্ষেত্রে বলি শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল, যেটা শেয়ার ইস্যু করে শেয়ার হোল্ডারদের কাছ থেকে যত টাকা আদায় করা হয় সেটাকে আমরা বলি শেয়ার ক্যাপিটাল। তো এই গেল ইকুইটি, অথবা অন্যভাবে বলতে পারি যে ওনার্স ইকুইটি ইজ দ্য রেসিডুয়াল অ্যামাউন্ট, মানে রিমেইনিং অ্যামাউন্ট আফটার ডিডাক্টিং লায়াবিলিটিস ফ্রম অ্যাসেটস, এভাবে বলতে পারি যদি ল্যাঙ্গুয়েজ আমরা এক্সপ্রেস করতে চাই। তো আশা করি আপনারা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই ওনার্স ইকুইটি কিসে বাড়ে এবং কিসে কমে। আমরা জানি ওনার্স ইকুইটি বাড়ে যদি আমরা ইনভেস্ট করি, অর্থাৎ আলাল এন্টারপ্রাইজ, আজকে আলাল এন্টারপ্রাইজ নিয়ে উদাহরণ দিচ্ছি, আলাল সাহেব আছেন ক্লাসে আজকে। তো আলাল সাহেবের বিজনেস, আলাল সাহেব যদি ইনভেস্ট করেন তাহলে আলাল সাহেবের ওনার্স ইকুইটি মানে ওনার্স ক্যাপিটাল যেটা সেটা বাড়বে। অথবা আমরা কোম্পানির ক্ষেত্রে যদি বলি শেয়ার হোল্ডাররা যদি শেয়ার কিনে তাহলে সেখানে আমরা বলতে পারি যে ওর শেয়ার ক্যাপিটাল বাড়বে। আরেকটা জিনিস জানি যে বিজনেসে যদি রেভিনিউ হয়, আমরা জানি রেভিনিউ হয় যদি আমরা সেল করি অথবা সার্ভিস দিই তাহলে রেভিনিউ হবে। সেই রেভিনিউ হলেও ওনার্স ক্যাপিটাল, ওনার্স ইকুইটি যেটা আলাল সাহেবের পুঁজি যেটা সেটা বাড়বে। কমবে কি হলে তার উল্টোটা, এখানে আলাল সাহেব যখন বিজনেসে টাকা ফার্দার ইনভেস্ট করছেন তখন যখন আলাল এন্টারপ্রাইজ ওনার্স ইকুইটি বাড়ছে, নিশ্চয়ই বিজনেস থেকে টাকা উইথড্র করে নিলে, টাকা তুলে নিয়ে উনি যদি ব্যক্তিগত কোনো কাজে ইউজ করেন তাহলে কি হবে, ওনার্স ইকুইটি কমবে। আপনারা সিম্বলিক্যালি বুঝতে পারছেন। ঠিক একইভাবে রেভিনিউর উল্টোটা কি, এক্সপেন্স। তো এখানে যদি ক্যাশ ইনফ্লো হলো কিছুক্ষণ আগে নগদে হোক অথবা তাহলে আমরা দেখলাম ওনার সিকিউরিটি বাড়লো, ঠিক তার উল্টোটা অর্থাৎ এক্সপেন্স হলে ওনার সিকিউরিটিটা কমবে। ঠিক একইভাবে কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রোপ্রাইটরশিপ বিজনেস হলে আলাল এন্টারপ্রাইজ, আলাল সাহেব যদি বিজনেস থেকে টাকা তুলে নিয়ে ওনার ওয়াইফের শাড়ি কেনেন তাহলে আমরা দেখলাম যে ওনার পুঁজি কমবে। কোম্পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে আমরা যদি বলি যে শেয়ার হোল্ডারদের যদি আমরা ডিভিডেন্ড দিই, ডিভিডেন্ড বলতে লভ্যাংশ, যেটা লাভের অংশ, প্রফিটের অংশ যদি শেয়ার হোল্ডারদের দিয়ে দিই তাহলে সেখানেও আমাদের কি হবে, ওনার সিকিউরিটি কমবে। এই দুটা জিনিস তফাৎ, একটা হচ্ছে ড্রয়িং আর কোম্পানির ক্ষেত্রে আমরা বলি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন টু শেয়ার হোল্ডার্স। আর এখানে আমরা বলবো ওনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বাই ওনার, আর কোম্পানির ক্ষেত্রে আমরা বলি ইনভেস্টমেন্ট বাই শেয়ার হোল্ডার্স। কারণ আমরা জানি প্রোপ্রাইটরশিপ বিজনেসে, ওনারশিপ বিজনেসের ওনার হচ্ছেন প্রোপ্রাইটর নিজে, পার্টনারশিপের পার্টনার, আর কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার। এই জিনিসটা আমরা জানি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে আমরা বিজনেস ট্রানজাকশনটাকে অ্যানালাইসিস করব। একটা বিজনেস অর্গানাইজেশনে যত ট্রানজাকশন হবে সেটাকে আমরা অ্যানালাইসিস করব উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো আপনাদের মনে আছে এই চিত্রে যেটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম ক্লাসেও আলোচনা করেছিলাম, চিত্রটা দেখলে বোঝা যাবে যে কখন আমরা বিজনেস ট্রানজাকশন বলবো কোনো ইভেন্টকে, কখন আমরা বলবো না। আর আমরা শিখেছিলাম যে যদি বিজনেস ট্রানজাকশন না হয় তাহলে সেটা আসলে আমরা রেকর্ড করব না। তো আমাদের এই চিত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমটা দেখেন বলা আছে পারচেজ কম্পিউটার, এটা একটা ইভেন্ট। আলাল সাহেব একটা কম্পিউটার কিনেছেন বিজনেসের জন্য, সেটাকে আমরা বলেছিলাম যে সেটা অবশ্যই ট্রানজাকশন, কারণ তার বিজনেসে ফাইন্যান্সিয়াল পজিশনে যদি চেঞ্জ আসে, আমাদের ক্রাইটেরিয়া ছিল যে যদি অ্যাসেটস, লায়াবিলিটিস বা ওনার সিকিউরিটি অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে কোনো একটা, দুটা বা তিনটা কম্পোনেন্টকে যদি চেঞ্জ আনে, যদি এফেক্ট করে, তাহলে আমরা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল পজিশনে চেঞ্জ আসে, এবং সেটা হলে আমরা বলছিলাম যে আমার সেটা ট্রানজাকশন এবং আমরা রেকর্ড করবো। তো বিজনেসে যদি আমরা কম্পিউটার কিনি তাহলে অবশ্যই নগদে কিনি আর বাকিতে কিনি, আমাদের এখানে অ্যাসেটে চেঞ্জ আসবে, অ্যাসেটে চেঞ্জ আসলে অবশ্যই রেকর্ড করব। আরেকটা ইভেন্ট আছে যে ডিসকাস প্রোডাক্ট ডিজাইন উইথ পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য কাস্টমারদের সাথে উনি প্রোডাক্টের ডিজাইন নিয়ে আলোচনা করতেছেন। এতে আসলে ওনার বিজনেসের অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটিতে এই মুহূর্তে কোনো চেঞ্জ আসেনি, যার ধরুন এটা আমরা বলছিলাম কোনো বিজনেস ট্রানজাকশনও না, এই জন্য এটা রেকর্ড করব না। আমি জাস্ট আপনাদেরকে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য এটা দেখানোর চেষ্টা করেছি। এরপরে আরেকটা আছে পে রেন্ট। উনি হয়তো ওনার দোকানের ভাড়াটা পরিশোধ করলেন, তো ভাড়া পরিশোধ করলে আমরা জানি যে আমাদের অ্যাসেট যেটা ক্যাশ,
ক্যাশ কমবে এবং একটা এক্সপেন্স সেটা এক্সপেন্স বাড়বে, রেন্ট এক্সপেন্স বাড়বে। তো তাতেও আমরা বুঝছি আমাদের বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেটে চেঞ্জ আসবে, ইকুইটিতেও চেঞ্জ আসবে। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এক্সপেন্স হলে ইকুইটি কমে, ইকুইটিও চেঞ্জ আসবে। তো অ্যাসেট এবং ইকুইটিতে চেঞ্জ আসলে অবশ্যই আমরা সেটা রেকর্ড করব। এই জন্য আমরা বলছি এটা ট্রানজেকশন। এটা জাস্ট একটু আবার একটু মনে করানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই ট্রানজেকশন গুলোর ইফেক্টটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে যেতে করবে। অ্যাকাউন্টিং ইকুয়েশনে আসলে ইফেক্টটা কয়েক প্রকারের হতে পারে। কি হতে পারে? আমরা সহজে বুঝতে পারি যদি একটা অ্যাসেট বাড়ে, কারণ আমরা জানি প্রত্যেকটা ট্রানজেকশন শেষে অ্যাকাউন্টিং ইকুয়েশনে 2-5টা সমান হবে প্রত্যেকটা ট্রানজেকশন শেষে। তো বলা হয় যে একটা অ্যাসেট যদি বাড়ে তাহলে অবশ্যই সমপরিমাণ টাকার আরেকটা অ্যাসেট কমতে হবে, আদারওয়াইজ 2 পাশ সমান হবে না। এটা একটা ইম্প্যাক্ট, এটা একটা ইফেক্ট, ভালো করে মনে রাখবেন। যেমন আমরা যদি 10,000 টাকার ফার্নিচার কিনি, একটু খেয়াল করে দেখেন, 10,000 টাকার ফার্নিচার নগদে কিনলাম, তাতে আসলে কি হয়? তাতে দেখা গেল আমার 10,000 টাকার ফার্নিচার বাড়লো, কিন্তু 10,000 টাকা আবার চলে গেল। তার মানে কি? একটা অ্যাসেট বাড়লো আর একটা অ্যাসেট কমলো। এটা একটা ইম্প্যাক্ট হতে পারে। আরেকটা জিনিস আমরা খুব সহজে বুঝি যে অ্যাসেট যদি বাড়ে তাহলে লায়াবিলিটিস অথবা ওনার্স ইকুইটিও বাড়বে, তাহলে তো 2 পাশ সমান হবে না। এটা একটা ইম্প্যাক্ট। আরেকটা হতে পারে অ্যাসেট যদি কমে তাহলে লায়াবিলিটিস অথবা ওনার্স ইকুইটি কমবে, এটাও একটা ইম্প্যাক্ট। অথবা এমন হতে পারে যে লায়াবিলিটিস যদি বাড়ে তাহলে ইকুইটি অবশ্যই কমবে, তাহলেও 2 পাশ সমান হতে পারে। এই 4 ধরনের ইম্প্যাক্ট আসলে হতে পারে, যেটা আমরা আস্তে আস্তে উদাহরণের মাধ্যমে অঙ্ক করার মাধ্যমে আমরা শিখবো। তাহলে আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে বিজনেস ট্রানজাকশনের 4 ধরনের ইম্প্যাক্ট, 4 ধরনের ইফেক্ট হতে পারে। আমরা এখন সেটা নিয়ে আলোচনা করবো যে এই ইম্প্যাক্টটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ট্রানজাকশন উপরে। আপনারা দেখবেন আমাদের মূল বইতেও দেওয়া আছে, আপনারা মূল বই দেখেও প্র্যাকটিস করবেন। কোথাও প্রবলেম হলে আমাকে ফোন দিতে পারবেন অথবা মেইল করতে পারবেন। আমরা উদাহরণ দিয়ে যদি একটু বলি, একটু খেয়াল করে দেখুন যে এটাকে আমরা বলি টেবুলার সামারি। আমাদের এক্সারসাইজে দেখবেন 41, 42, 43, 45 পেজে দেখবেন টেবুলার সামারি, অনেক এক্সারসাইজও দেওয়া আছে এবং আমাদের বইতে দেখবেন এগুলো করেও দেওয়া আছে। তো একটু খেয়াল করে দেখুন, একটা ট্রানজাকশন যেমন মিস্টার মাসুম, আমরা কিছুক্ষণ আগে যেমন আলাল সাহেবের কথা বললাম ওরকম, মিস্টার মাসুম ডিসাইডেড টু ওপেন আ ফার্ম। মিস্টার মাসুম উনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটা ফার্ম ওপেন করবেন। অন সেপ্টেম্বর 1 তারিখে হি ইনভেস্টেড 1,50,000 টাকা ক্যাশ ইন দ্য বিজনেস। তো 1,50,000 টাকা উনি ক্যাশ বিজনেসে ইনভেস্ট করলেন। আমরা এর আগে শিখেছিলাম যে বিজনেসে ইনভেস্ট করলেই ওনার ইকুইটিতে চেঞ্জ আসে, এতটুকু কথা আপনাদের মনে আছে। আর ইকুইটিতে চেঞ্জ আসলে আমরা জানি সেটা ট্রানজাকশন, এবং ইনভেস্ট করলে ক্যাশ কমে যায়, তার মানে অ্যাসেটেও চেঞ্জ আসে। ইনভেস্ট করলে তো আমরা দেখছি বিজনেসে যদি ইনভেস্ট করি তাহলে ক্যাশ বাড়বে, এখানে বিজনেসের ক্যাশ বাড়বে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কম্পোনেন্টকে যদি এফেক্ট করে তাহলে আমরা কিভাবে রেকর্ড করব? আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কম্পোনেন্ট ছিল 3টা, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই 3টা জিনিস, এই 3টা কম্পোনেন্টে কোথায় কোথায় এফেক্ট করবে সেখানে সেখানে আমরা লিখে দেব। বাট আমরা জানি যে অ্যাসেট বিভিন্ন ধরনের হতে পারে, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এবং বিভিন্ন নামে থাকতে পারে। আমাদেরকে যখন আমরা রেকর্ড করব তখন বাই নেমে আমাদেরকে এই অ্যাসেটের নামটা লিখতে হবে, কারণ এগুলো হচ্ছে কমন একটা হেড। অ্যাসেট, লায়াবিলিটিস এগুলো হচ্ছে কমন হেড। এই হেডের আন্ডারে একাধিক অ্যাসেট থাকবে। আমরা যখন এইটা করছি, টেবুলার সামারি করছি, তখন এটা ক্লাসিফাইড ওয়েতে করতেছি। এর মধ্যে আমাদের বলতে গেলে আমাদের রেকর্ডিং এর সব কাজগুলো হয়ে যাচ্ছে, জার্নালের কাজও হয়ে যায়, লেজারের কাজও হয়ে যায়, ইভেন লাস্টে গিয়ে যখন যোগ করব তখন ট্রায়াল ব্যালেন্সের কাজও হয়ে যায়। অর্থাৎ এখানেই আমরা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম, আইডেন্টিফিকেশনের কাজও হচ্ছে, রেকর্ডিং এর কাজও হচ্ছে, ক্লাসিফিকেশনের কাজও হয়ে যাচ্ছে, এবং লাস্টে গিয়ে সামারির কাজও হয়ে যাবে। এই ক্লাসিফিকেশনের জন্য আমরা আলাদা আলাদা লিখবো, আপনাদের মনে আছে নিশ্চয় বলেছিলাম ক্লাসে। তো এই অ্যাসেটের বিভিন্ন নামগুলো, লায়াবিলিটিজের বিভিন্ন নামগুলো দেখবেন আপনারা যারা কাইসর বই কিনেছেন, আমি বলেছিলাম অথবা ডাউনলোড করে নিতে পারেন। তো কাইসর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা অথবা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটা যদি আপনারা ডাউনলোড করেন বা যদি কিনে নেন, ভালো হয় সলিউশন সহ, সলিউশন ম্যানুয়াল সহ কিনে নেন, তাহলে সেখানে দেখবেন যে এগুলো প্রথম পেজেই, একদম ওই বইয়ের প্রথম পেজে এগুলো লিস্ট দেওয়া আছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই ট্রানজাকশন অর্থাৎ 1.5 লাখ টাকা ইনভেস্ট করাতে কি হলো, তার ক্যাশ বাড়লো বিজনেসে
মিস্টার মাসুমের বিজনেসে ক্যাশ বাড়লো, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে দেখালাম 1.5 লাখ টাকা ক্যাশ, এটা অ্যাসেট বাড়লো। আর একটা আমরা বলছি যে মাসুম ক্যাপিটাল, যেটা মাসুম ইকুইটি, সেটাও বাড়লো, সেটাও প্লাস চিহ্ন দিয়ে দেখালাম। তার মানে এখানে আমাদের ক্যাশ বাড়লো, ক্যাপিটাল বাড়লো। ওনার্স ইকুইটি বলতে ওনার ক্যাপিটাল যেটা, তো ওনার্স ক্যাপিটালও বাড়লো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, কি না বুঝতে পারলে নোট করে রাখেন, আমরা পরে এগুলো সব উত্তর দেবো। এখন অ্যালাউ করলে আসলে খুব নয়েজ আসবে। এরপর সেকেন্ড ট্রানজাকশন যেটা, সেটা দেখেন যে দ্য ফার্ম, অর্থাৎ মিস্টার মাসুমের ফার্ম, দ্য ফার্ম পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট ফর টাকা 70,000 ক্যাশ। এই অর্গানাইজেশন কম্পিউটার ইকুইপমেন্ট কিনলো 70,000 টাকা নগদে। তো তাতে দেখলাম যে আমাদের আগের ব্যালেন্স ছিল কি, আগের ব্যালেন্স 1.5 লক্ষ টাকা ক্যাশ ছিল, আর ওনার সিকিউরিটি ছিল 1.5 লক্ষ টাকা। এবং আমরা জানি প্রত্যেকটা ট্রানজাকশন শেষে অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই পাশে সমান হবে। কিভাবে লিখতে হয় মাঝখানে সমান চিহ্ন দিয়ে, এটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে ওল্ড ব্যালেন্স 1.5 লক্ষ টাকা আছে। এই 2 নম্বর ট্রানজাকশনে, এই যে ট্রানজাকশন 2 তে কি আসলো, ট্রানজাকশন 2 তে আমরা দেখলাম কম্পিউটার ইকুইপমেন্ট নগদে কিনলেন। খুব পাগলেও বুঝে যে 70,000 টাকা আসলে কমে গেল, এই জন্য ক্যাশ থেকে 70,000 টাকা মাইনাস করলাম, 70,000 টাকা মাইনাস করলাম, আর ইকুইপমেন্ট 70,000 টাকা বাড়লো। তাহলে একটা অ্যাসেট বাড়লো, ইকুইপমেন্ট বাড়লো, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে দেখালাম, আর ক্যাশ কমলো, এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে দেখালাম। আমি প্রথম ইফেক্টটাই বলেছিলাম যে একটা অ্যাসেট যদি বাড়ে তাহলে আর একটা অ্যাসেট কমবে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই পাশ সমান থাকবে। আলটিমেটলি কিন্তু দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই পাশে ক্যাশ 80,000 টাকা থাকলো, ইকুইপমেন্ট 70,000 টাকা নতুন বাড়লো 1.5 লক্ষ টাকা, আর ডান পাশেও দেখেন ওনার সিকিউরিটি 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই পাশ কিন্তু সমানই আছে। এরপর 3 নম্বর ট্রানজাকশনে দেখেন, 3 নম্বর ট্রানজাকশনে বলছে দ্য ফার্ম পারচেজ সাপ্লাইজ ফর দ্য ফার্ম ফর 16,000 টাকা অন ক্রেডিট ফ্রম একমি সাপ্লায়ার্স। তো একমি সাপ্লায়ার কাছ থেকে আমরা প্রথম ক্লাসেও বলেছিলাম বোধহয় যে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট থাকলে আমরা বুঝবো বাকিতে। আমি আবারও বলছি, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট উল্লেখ থাকলে, পার্টির নাম উল্লেখ থাকলে, অথবা যদি নগদের কথা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব সেটা বাকিতে। তার মানে একমি সাপ্লায়ার কাছ থেকে এই ফার্মটা কি করছে, সাপ্লাইজ কিনছে। যেমন আমরা ডাস্টার এইটি ইউজ করি, আমরা এগুলোকে বলে অফিস সাপ্লাইজ, ব্রিটিশরা বলে স্টেশনারি। তো এই সাপ্লাইজ কিনছেন 16,000 টাকার। তো সাপ্লাইজ কিনলে এটা একটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। এই অ্যাসেট আমাদের বাড়ছে 16,000 টাকা, দেখেন প্লাস চিহ্ন দিয়ে 16,000 টাকা দেখিয়ে দিয়েছি। এটা একটা অ্যাসেট, এই অ্যাসেটের নাম নতুন করে আবার লিখতে হয়েছে। ঠিক একইভাবে যেহেতু এটা বাকিতে কিনেছি, এই জন্য আমাদের লায়াবিলিটি বাড়ছে। আমরা আগে শিখেছিলাম লায়াবিলিটিস বলতে যেটা দিতে হবে, ভবিষ্যতে যেটা পাবো বেনিফিট সেটাকে বলছিলাম অ্যাসেট, আর ভবিষ্যতে দিতে হবে সার্ভিস নেওয়ার কারণে বা কোনো গুডস কেনার কারণে অথবা টাকা নেওয়ার কারণে, অ্যাডভান্স টাকা নেওয়ার কারণে আমাদেরকে ভবিষ্যতে যেটা পে করতে হবে সেটাকে আমরা বলছিলাম লায়াবিলিটিস, মানে দ্যাট ইজ টু বি পেইড ইন ফিউচার, যেটাকে বলি আমরা পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়। বাকিতে সার্ভিস নিলে, বাকিতে কিছু কিনলে অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়, পেয়েবল মানে দ্যাট ইজ টু বি পেইড ইন ফিউচার, ভবিষ্যতে পে করতে হবে। তো তার মানে আমাদের লায়াবিলিটি বাড়লো 16,000 টাকা, আর অ্যাসেট বাড়লো 16,000 টাকা। তাহলে সাপ্লাইজ বাড়লো 16,000 টাকা, পাশাপাশি অ্যাকাউন্টস পেয়েবল বাড়লো 16,000 টাকা। তার মানে এটা একটা ইম্প্যাক্ট। আমরা বলেছিলাম যে যদি একটা অ্যাসেট বাড়ে তাহলে লায়াবিলিটি বাড়বে, ঠিক তাই হলো। এর পরের ট্রানজাকশনে যেটা আছে, পরের ট্রানজাকশনে আছে দ্য ফার্ম রিসিভ টাকা 12,000 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর প্রোভাইডিং প্রোগ্রামিং সার্ভিসেস। একটু খেয়াল করে দেখুন, এই ফার্ম প্রোগ্রামিং সার্ভিস দেওয়া তাদের কাজ, তারা ক্যাশ পেয়েছে কাস্টমারদের কাছে 12,000 টাকা। তো পাগলেও বুঝার কথা যে যদি ক্যাশ পায় তাহলে ক্যাশ বাড়ে। ঠিক আমাদের আগে ক্যাশের ব্যালেন্স ছিল 80,000 টাকা, আপনাদের মনে আছে, এই যে 80,000 টাকা। তো এই 80,000 টাকা ক্যাশের ব্যালেন্সের সাথে আমাদের 12,000 টাকা বাড়লো, যেহেতু নগদে সার্ভিস দিলাম। তাহলে আমাদের ক্যাশের ব্যালেন্স দাঁড়ালো 92,000 টাকা। এই যে 92,000 টাকা আমাদের ব্যালেন্স দাঁড়ালো। এই পদ্ধতিতে করলে যেটা হয় সেটা হয় যে আমরা প্রত্যেকটা ট্রানজাকশন শেষে ব্যালেন্স বের করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স বলতে পারবো। তো আর আমাদের সাপ্লাইজের ব্যালেন্স, ইকুইপমেন্টের ব্যালেন্স আগে যা ছিল তাই। আপনাদের মনে আছে, যেহেতু নগদে সার্ভিস দেওয়ার কারণে পেয়েছি, আমরা শিখলাম কিছুক্ষণ আগে যে সার্ভিস দিলে রেভিনিউ বাড়ে। আপনাদের মনে আছে, সার্ভিস দিলে রেভিনিউ বাড়ে, আর রেভিনিউ বাড়লে ওনার সিকিউরিটি বাড়ে।
আলোচনা হয়েছিল যে ওনার সিকিউরিটি কিসে বাড়ে, তো এই ওনার সিকিউরিটি বাড়াই দিলাম 12,000 টাকা। তাহলে এখানে দেখলাম যে নগদে সার্ভিস দেওয়ার কারণে ক্যাশ বাড়লো 12,000 টাকা, আর রেভিনিউ বাড়ার কারণে আমাদের পুঁজিও বেড়ে গেল 12,000 টাকা। তাহলে আগে পুঁজি ছিল 1.5 লাখ, 12,000 বাড়াতে 1,62,000 টাকা। তো এইভাবে আমাদের বইতে বা আপনাদের আমার যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক বা আমার যে বইটা আছে সেখানে অথবা কাইসর বইতে বা অন্য যে কোনো বইতে আপনারা দেখবেন এই অঙ্কগুলো অনেক অঙ্ক আরো অনেক উদাহরণ দিয়ে করে দেওয়া আছে। আপনারা প্লিজ নিজেরা একটু করার চেষ্টা করবেন, নিজেরা সময় দিবেন, না বুঝলে আমাকে ফোন দিন অথবা অন্য কোনো ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। বাট পরীক্ষার হলে যদি এটা কখনো আসে, আমি আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য এইভাবে ওল্ড ব্যালেন্স বারবার লিখলাম। আপনারা পরীক্ষার হলে আসলে ওল্ড ব্যালেন্স দেখার দরকার নেই, আপনার ঠিক এই ব্যালেন্স থাকবেই, তখন তো এই লাইনও থাকবে না, এটা তো সবার উপরে একবার থাকবেই, নিচে খালি এইটা বাড়তে থাকবে, এই লাইনটা বাড়তে থাকবে আর এই অ্যামাউন্ট বাড়তে থাকবে। এই জন্য আপনার পরীক্ষা হলে কি করবেন, আগে থেকে এগুলোর জন্য জায়গা রাখবেন বেশি করে, প্রয়োজন হয় খাতা ল্যান্ডস্কেপ করে নেবেন, আর এরকম করে নেবেন, করে নিয়ে এগুলো নিচে শুধু অ্যামাউন্ট লিখবেন, লিখে লিখে প্রত্যেকটা ট্রানজাকশন শেষে যোগ করে করে এরকম বারবার এরকম আসার দরকার নেই যে ট্রানজাকশন ওল্ড ব্যালেন্স, এটা দরকার নেই। ওল্ড ব্যালেন্স উপরে একটা থাকবেই, ট্রানজাকশন গুলোর ব্যালেন্স, যেমন এইটার ব্যালেন্স সাপ্লাই যে একবার যোগ হয়েছে, এইটার ব্যালেন্স এখানে যোগ হয়েছে, প্রত্যেকটা ট্রানজাকশন শেষে ব্যালেন্স দেখায় দিবেন, বারবার ওল্ড ব্যালেন্স লেখা লাগবে না। তো বা বইতে দেখে নিন যে কিভাবে করে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে নোট করে রাখেন, আমি পরে উত্তর দেব। এরপরে যেটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সিলেবাস আসলে অনেক বড়, আপনারা একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আগাতে পারবো না, শেষ হবে না, এখন অনেক কিছু বাকি। এরপরে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, বুক শেলফের কথা বলেছিলাম যে 5টা যদি শেলফ হয়, সেই শেলফের মধ্যে আমরা যদি নভেল রাখি, যদি শেষের কবিতা রাখি, তাহলে কোথায় রাখবো, এই ধরনের কথাবার্তা কোনো একটা ক্লাসে বলেছিলাম। তো সেখান থেকে আমরা শিখেছিলাম যে অ্যাকাউন্ট 5 প্রকার, কেউ আমি 6 প্রকার দেখাই, কেউ 5 প্রকারই বলে। অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, ড্রয়িংস, রেভিনিউজ এবং এক্সপেন্সেস। এই হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলতে বলছিলাম যে আমাদের ট্রানজাকশনের ইম্প্যাক্ট গুলিকে যখন আলাদা আলাদা হেডিং এ, আলাদা আলাদা শিরোনামে, আলাদা আলাদা প্লেসে, লোকেশনে রাখবো, তখন এক একটা প্লেস, লোকেশন, ইম্প্যাক্ট, এই কম্পোনেন্ট গুলো যে চেঞ্জ আসে, ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, সেটাকে আমরা বলছিলাম যে অ্যাকাউন্ট। যেমন আমরা ব্যাংকের ক্ষেত্রে জানি আমাদের অ্যাকাউন্ট আছে, মোবাইল ফোনেও জানি অ্যাকাউন্ট আছে, জিমেল যেটা ইউজ করি আমরা বলি আমার অ্যাকাউন্ট আছে। তার মানে আলাল সাহেবের অ্যাকাউন্টের সাথে নিশ্চয়ই আমাদের শাহাবুল সাহেবের অ্যাকাউন্ট মিলবে না, আলাদা সেপারেট, যেন সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই জন্য আমরা আলাদা আলাদা প্লেসে রাখি। মিক্স শেলফে আমরা ওরকম মিক্স শেলফে কোথাও কোকারিজ, কোথাও ড্রেস আলাদা আলাদা রাখি, এই জন্য যেন সহজে খুঁজে পাওয়া যায়। এখানেও আমরা আলাদা আলাদা রাখতেছি, ক্যাশটাকে আলাদা রাখছি, সাপ্লাইসটাকে আলাদা রাখছি, ইকুইপমেন্টটাকে আলাদা রাখছি, এরকম আরো আমাদের অনেক আইটেম আসবে এখানে, সেগুলোকে আলাদা আলাদা রাখবো যাতে আমরা খুব সহজে বলে দিতে পারি যে আমাদের ক্যাশের কত ব্যালেন্স। আদারওয়াইজ এই অ্যাসেট গুলো যদি যোগ করে বলতাম, এই টোটালটা যোগ করতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে ক্যাশ কত আছে, সাপ্লাইস কত টাকার আছে, ইকুইপমেন্ট কত টাকার আছে, এটা আমরা বুঝতে পারতাম না। ঠিক একইভাবে লায়াবিলিটিজ এর ক্ষেত্রে আরো লায়াবিলিটিজ এর উদ্ভব হলে সেখানে আমরা বলতে পারতাম না যে কারেন্ট লায়াবিলিটিজ কত, লং টার্ম লায়াবিলিটিজ কত, এটা ঠিক ডিস্টিংশন করতে পারতাম না, ক্লাসিফাই করতে পারতাম না। আমরা এখন যেটা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আপনারা অনেকে শুনে থাকবেন যারা কমার্সের না, সেটা হচ্ছে ডেবিটিং এবং ক্রেডিটিং। আমরা আস্তে আস্তে অঙ্কে চলে যাচ্ছি, ডেবিটিং এবং ক্রেডিটিং রুলসটা শিখব। তো ডেবিটিং এবং ক্রেডিটিং রুল যদি শিখতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আসলে ডেবিট কি জিনিস, ডেবিট কি জিনিস এবং ক্রেডিট কি জিনিস। তো এখানে আমি অনেকে জিজ্ঞাসা করতে পারতাম, জিজ্ঞাসা করে সময় নষ্ট করবো না, পরে হয়তো কথা বলা যাবে। তো ডেবিটটা হচ্ছে যে কোনো অ্যাকাউন্টের লেফট সাইডটাকে আমরা বলি ডেবিট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো, এটা যদি একটা অ্যাকাউন্ট হয়, কিছুক্ষণ আগে আমরা যেমন দেখলাম ক্যাশটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, আমরা বলেছিলাম অ্যাকাউন্ট 6 প্রকার, তো ক্যাশটা হচ্ছে অ্যাসেটের মধ্যে পড়ে। এই অ্যাকাউন্ট, এটা একটা বলছিলাম লোকেশন, একটা প্লেস। আমি যে বসে আছি এই রুমেরও তো একটা লোকেশন আছে, রুমও তো একটা প্লেস, এটা তো একটা বাম পাশ আছে, একটা ডান পাশ আছে। আমি যে বসছি তার বাম পাশ আছে, ডান পাশ আছে, যেখানে রোডেরও বাম পাশ আছে, ডান পাশ আছে। আমার পিছনে যে বুক শেলফ দেখতে পাচ্ছেন তারও বাম পাশ আছে, ডান পাশ আছে। তো বলা আছে এই যে একটা প্লেস, এই যে লোকেশন, এই যে অ্যাকাউন্ট ক্যাশ, এর যে বাম পাশটা, এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ, এই বাম পাশটাকে আমরা বলছি ডেবিট। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে,
আর ডান পাশটাকে বলছি ক্রেডিট। তার মানে আমরা বলতে পারি লেফট সাইড অফ এনি অ্যাকাউন্ট ইজ কল্ড ডেবিট এন্ড রাইট সাইড অফ এনি অ্যাকাউন্ট ইজ কল্ড ক্রেডিট। এটা যেন সারা জীবন মনে থাকে। আমরা টিচার গল্প করেছিলেন যে কোন একটা কলেজের টিচার, অ্যাকাউন্টিং এর টিচার, উনি খুব প্রাইভেট পড়ান, তো প্রাইভেট পড়াতে পড়াতে ওনার ডেবিট ক্রেডিট এখন মাথার উপরে মাথার মধ্যে খুব সেভ হয়ে আছে। তো কোনো এক রিক্সায় যেতে যেতে কোনো একটা মোড়ে গিয়ে, রাস্তার মোড়ে গিয়ে, 3 রাস্তার মোড়ে গিয়ে রিক্সাওয়ালাকে বলতেছে ডেবিট দিকে যাও, ডেবিট দিকে যাও। তো তার মানে কি, উনি রিক্সাওয়ালাকে কোন দিকে যেতে বলছিলেন? ডেবিট দিকে বলতে মনে রাখবেন যে বাম দিকে। এছাড়া ভাড়া কমা আসা যাওয়া এই ধরনের কোনো অর্থ ডেবিট ক্রেডিটে করতে যাবেন না। শুধু মনে রাখবেন যে কোনো অ্যাকাউন্টের লেফট সাইডটা ডেবিট আর যে কোনো অ্যাকাউন্টের রাইট সাইডটা ক্রেডিট। এখন আমরা যদি আলোচনা করি আরেকটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে যে ডেবিটিংটা কি। আমাদের যেহেতু আলোচনার বিষয় যে ডেবিটিং এন্ড ক্রেডিটিং। ডেবিটিং বলতে আসলে বলা হয় যে এই ডেবিট পাশে অ্যামাউন্ট লেখা। আমরা যখন এই ক্যাশের বাম পাশে অ্যামাউন্ট লিখবো, আমরা সাপ্লাইজের বাম পাশে অ্যামাউন্ট লিখবো, তখন সেটাকে বলতেছি ডেবিটিং। ডেবিটিং বলতে আইএনজি বলতে বলেছিলাম প্রসেস। তার মানে দ্য প্রসেস অফ এন্টারিং দ্য অ্যামাউন্ট ইনটু লেফট সাইড অফ এনি অ্যাকাউন্ট। যে কোনো অ্যাকাউন্টের লেফট সাইডে অ্যামাউন্ট বসানোটাকে আমরা বলছি, যে কোনো অ্যাকাউন্টের লেফট সাইডে অ্যামাউন্টটা লেখাটা, এন্টারিং করা, লেখা যাই বলি, সেটাকে আমরা বলছি ডেবিটিং। ডেবিটিং বলতে ডেবিট করা। ডেবিট করা অর্থই হচ্ছে যে ডেবিট পাশে অর্থাৎ বাম পাশে অ্যামাউন্ট লেখা। আশা করি ক্রেডিটিংটা বুঝেছেন, ঠিক তার অপোজিট। এখন কখন আমরা বাম পাশে বসাবো, কখন ডান পাশে বসাবো অ্যামাউন্টটা? একটা অ্যাকাউন্টের বাম পাশে কখন লিখবো, ডান পাশে কখন লিখবো, সেটাকে আমরা বলছি, সেই লেখার নিয়মটা কি, সেটাকে বলছি যে রুলস বা প্রসিডিউর। সেই ডেবিটিং এন্ড ক্রেডিটিং প্রসিডিউরটা আমরা এখন শিখবো। তো ডেবিটিং এন্ড ক্রেডিটিং প্রসিডিউর শিখতে গেলে আমরা এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে শিখবো, যেটাকে আমরা বলি মডার্ন। আমাদের মূল বইতে দেখবেন এটা ঠিক আগের নিয়মে বলা আছে, এবং সেখানে বলা আছে অ্যাকাউন্ট 3 প্রকার। তো নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, এরকম বলা আছে। তো ওইটা আমার কাছে মনে হয় যে মডার্নটাই ঠিক আছে, এবং মডার্নটাই সহজ। আপনারা যদি কষ্ট হয় বুঝতে, তাহলে জিজ্ঞাসা এই মুহূর্তে করতে পারেন, ওটা পরে করেন, আরো ভালো হয়, তাহলে নয়েজ হবে না। আমরা এখন শিখবো যে কখন বাম পাশে বসাবো অ্যাকাউন্টের, কখন ডান পাশে বসাবো অ্যামাউন্টটা। এই রুলসটা কি, এই রুলস শিখতে গেলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আপনাদের মনে আছে যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা কি শিখেছিলাম? আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে শিখেছিলাম অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটা মনে আছে? আমরা যদি এটাকে যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করলে কি দাঁড়ায়? অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটুকু ওইভাবে লিখলাম। এরপরে আপনাদের মনে আছে আমরা কিছুক্ষণ আগে শিখতেছিলাম যে ওনার্স ইকুইটি কিসে বাড়ে কিসে কমে। তো শিখেছিলাম যে ইনভেস্ট করলে বাড়ে, তো ইনভেস্টমেন্ট মানে তো অ্যাসেট, সেটা তো আছে। এর বাইরে আমরা শিখেছিলাম যে যদি রেভিনিউ হয় তাহলে বাড়ে, তাহলে ওনার্স ইকুইটি বাড়ে মানে কি, যোগ হয়, এটা যোগ করে দিলাম। তারপরে শিখলাম যে যদি আমরা উইথড্র করি, যদি ড্রয়িং করি, ডিতে আমি ড্রয়িং বোঝাচ্ছি, তাহলে রেভিনিউ হলে বাড়ে, ড্রয়িং হলে, উইথড্র হলে কমে। এরপর আরেকটা শিখেছিলাম যে এক্সপেন্স হলে কমে, তো কমাই দিলাম। তো দেখুন আমরা এইভাবে লিখতে পারি তো, যে ওনার্স ইকুইটি রেভিনিউ হলে বাড়ে, ড্রয়িং হলে কমে, এক্সপেন্স হলে কমে। এরপরে এই ইকুয়েশনটাকে দেখেন আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে অ্যাসেটস প্লাস ড্রয়িং প্লাস এক্সপেন্স, এইভাবে লেখা যায় কিনা একটু খেয়াল করে দেখুন। স্যার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আপনি বললেন অ্যাকাউন্ট 3 প্রকার। অ্যাকাউন্ট 3 প্রকার বলছি যে আপনাদের মূল বইতে দেখবেন লেখা আছে ওল্ড সিস্টেমে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এরকম দেওয়া আছে, বাট আমরা মডার্ন সিস্টেমে করছি। আপনারা মূল বই দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমরা 5-6 প্রকারই আলোচনা করতেছি, আপনি এটা বোঝার চেষ্টা করেন, এবং আমি বলেছি যে এটাই আমার কাছে সহজ মনে হয়। তো তার মানে আমরা ইকুয়েশনটাকে যদি বাম পাশে ডান পাশে সরায় দেখেন এভাবে লিখতে পারি কিনা, যে আমরা এই ড্রয়িং এবং এক্সপেন্সটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা কম্পোনেন্ট পেয়ে গেলাম তিনটা, এক পাশে পেয়ে গেলাম এই 3টা, আর এক পাশে পেয়ে গেলাম এই 3টা। এই হচ্ছে আমাদের 6টা অ্যাকাউন্ট। মিউট করেন, সামিল সাহেব মিউট করেন। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব যে এই 6টা অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টটা কখন আমরা বাম পাশে লিখবো, কখন ডান পাশে লিখবো। এগুলো তো অ্যাকাউন্ট, এই এক একটার অ্যাকাউন্টে 2টা করে 500 থাকবে, আমরা কিছুক্ষণ আগে শিখলাম। একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ, একটা ডান পাশে, একটা বাম পাশে। এই যে সাইড, এই অ্যাকাউন্টের বাম সাইডটাকে বলছিলাম ডেবিট, প্রত্যেকটা অ্যাকাউন্টে, আর রাইট সাইডটাকে বলেছিলাম যে ক্রেডিট।
তো এই যে তিনটা করে কম্পোনেন্ট পেলাম, এডিই এবং এল, মানে লায়াবিলিটিস, ওনার, সিকিউরিটি, রেভিনিউ, কোনটাকে কখন আমরা ডেবিট পাশে বসাবো, কখন ক্রেডিট পাশে বসাবো, এইটাই আলোচনা করছি যে ডেবিট এবং ক্রেডিট। একটা জিনিস খেয়াল করে দেখেন, বলা হচ্ছে যে এই তিনটা জিনিস যখন বাড়বে, খেয়াল করে দেখেন, অ্যাসেটস, ড্রয়িংস এবং এক্সপেন্স, এই অ্যাসেট, ড্রয়িং এবং এক্সপেন্স যদি বাড়ে তাহলে আমরা সেই অ্যামাউন্টটা বাম পাশে বসাবো, ডেবিট পাশে বসাবো। ঠিক উল্টোটা হলে যদি কমে তাহলে ক্রেডিট পাশে বসাবো। আর এই তিনটা কম্পোনেন্ট যদি বাড়ে, লায়াবিলিটিস, ওনার, সিকিউরিটি এবং রেভিনিউ, এই তিনটা জিনিস যদি বাড়ে তাহলে আমরা ক্রেডিট করব, আর এই তিনটা জিনিস যদি কমে তাহলে ডেবিট করব। এটা একটা গ্রামার, এটা একটা রুল। ওই যে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে আই রাইস ইট হলে ভুল হবে, আপনাদের মনে রাখবার কথা। আমরা বলছিলাম ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অ্যাকাউন্টিংটাকে কি বলছিলাম, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। সেখানে বলেছিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ এইগুলো ল্যাঙ্গুয়েজের মতো, আপনাকে এই রুলসটা মনে রাখতে হবে। আপনি রুলস যদি ভুল করে ফেলেন, গ্রামারে যেমন বলেন প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে ওরকম যদি আপনার রুল যদি ডেবিটের জায়গায় ক্রেডিট করে ফেলেন তাহলে আপনার বিজনেস অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন বা পারফরম্যান্স জানতে পারবো না। তো এই জন্য এই ব্যাপারে খুব সজাগ থাকবেন, এটা একটু মনে করার চেষ্টা করবেন। আরো সহজ করে যদি বলি যে এই তিনটা জিনিস সবসময় ডেবিট হয়, বাট এই তিনটা জিনিস এক্সপেন্সের ক্ষেত্রে, যেটা এক্সপেন্স নর্মালি আমরা বলি ঘটে, তো তারপরে অনেক সময় এগুলো কম বেশি হয়। তাহলে মনে রাখবেন এডিই, বা মনে রাখার জন্য এইডি মনে রাখবেন যে এইড, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এই তিনটা জিনিস বাড়লে আপনার যদি 6টা অ্যাকাউন্টের নাম মনে রাখতে পারেন, আর এই তিনটা জিনিস বাড়লে ডেবিট, এটা মনে রাখতে পারেন, তাহলে বাকিটা এমনি হয়ে যাবে। তাহলে আপনাকে 6টা কম্পোনেন্ট, 6টা এলিমেন্ট, 6টা অ্যাকাউন্টের নাম মনে রাখতে হবে, আর অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এই তিনটা জিনিস বাড়লে ডেবিট হবে, বাম পাশে লিখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আশা করি এটা আপনারা মুখস্থ করে নেবেন। স্যার আবার একটু যদি রিপিট করতেন। আবার যেটা বলা সেটা হচ্ছে যে আমরা তো অ্যাকাউন্টিং ইকুয়েশনে তো ছিল এই আমাদের কম্পোনেন্ট তিনটা, এটাকে এক্সপান্ড করে 6টা কম্পোনেন্ট আনেছি। 6টা কম্পোনেন্টস যে আনলাম সেটা তো আপনাদের বুঝছেন। জি স্যার। সেই 6টা কম্পোনেন্টের মধ্যে বলছেন 6টা কম্পোনেন্টের তো দুটো সাইড থাকবে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। ক্রেডিট সাইড। কখন আমরা ডেবিট সাইডে লিখবো, কখন ক্রেডিট সাইডে লিখবো, এটা দেখলে একটা অশিক্ষিত বোঝার কথা যে এই তিনটা কম্পোনেন্ট যদি বাড়ে তাহলে কোন পাশে লিখবো, ডেবিট, ডেবিট সাইডে। আর যদি এই তিনটা জিনিস বাড়ে তাহলে ক্রেডিট সাইডে। তো এটা যদি বাড়লে ডেবিট সাইডে হয় তাহলে কমলে কোথায় যাবে, ডেবিটে, ক্রেডিটে। হ্যাঁ, ডেবিটে না ক্রেডিটে তো এক সাইডে যাবে, সত্য না হলে তো মিথ্যা। আচ্ছা যাই হোক, ক্রেডিটে যাবে, পরে ঠিক করছেন। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এই তিনটা জিনিস বাড়লে ডেবিট, তাহলে কমলে ক্রেডিট। লায়াবিলিটিস, ওনার, সিকিউরিটি, রেভিনিউ, এটা বাড়লে ক্রেডিট, নিশ্চয় কমলে তাহলে ডেবিট। যখন একটা মনে রাখেন, এই 12টা মনে রাখেন, তাহলে উল্টোটা তো এমনি মনে রাখবেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই ট্রানজাকশন গুলো আমরা রেকর্ড করার চেষ্টা করি। রেকর্ডিং এ আমাদের অ্যাকাউন্টিং সাইকেলে, আপনারা সাইকেলগুলো একটু পড়ে নেন, অ্যাকাউন্টিং সাইকেল একটা টপিক লিখে নেন, অ্যাকাউন্টিং সাইকেল আমার নোটেও আছে, বইতেও আছে, ওয়েবসাইটেও পাবেন, অ্যাকাউন্টিং সাইকেল। তো অ্যাকাউন্টিং সাইকেলে বা অ্যাকাউন্টিং প্রসেসের আমরা প্রথমে শিখেছিলাম আইডেন্টিফাই করার পর রেকর্ড করবো, সেই রেকর্ডিং এর কাজটাই আমরা এখন করব। সেই রেকর্ডিং এর কাজটা আমরা যখন ডেবিট ক্রেডিট পদ্ধতিতে ডেট ওয়াইজ প্রত্যেকটা ট্রানজাকশন রেকর্ড করবো তখন সেটাকে আমরা বলি জার্নাল। এই রেকর্ডিং এর কাজটাকে আমরা বলি জার্নালাইজেশন। তো সেই জার্নাল নিয়ে, জার্নালটা আমরা জেনারেল জার্নাল করব। জেনারেল জার্নাল বলতে আমরা বলি যে ট্রানজাকশন হওয়ার সাথে সাথে যেই জার্নালটা আমরা রেকর্ড করি ছোটখাটো প্রতিষ্ঠানগুলো, ট্রানজাকশনের যে ডেটে ট্রানজাকশন হবে ওই ডেটে ট্রানজাকশন হওয়ার সাথে সাথে আমরা যেটা রেকর্ড করব সেটাকে আমরা বলছি জেনারেল জার্নাল, যেটা ডেট ওয়াইজ করব ডেবিট এবং ক্রেডিট পদ্ধতিতে। ডেবিট এবং ক্রেডিট বলতে দুটো সাইড আমরা উল্লেখ করব। তো এটা একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জেনারেল জার্নালের ফরম্যাটটা হচ্ছে 5টা কলাম থাকবে। প্রথম কলামে থাকবে ডেট, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তারপরে কলামে থাকবে অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন। তারপরে কলামে থাকবে লেজার ফোলিও, এই শব্দটা হচ্ছে এলএফ, লেজার ফোলিও। ফোলিও বলতে পেজ নাম্বার। তো লেজার ফোলিও বা আপনাদের আমেরিকান বইতে দেখবেন লেখা আছে রেফারেন্স। এই রেফারেন্সটা আমাদেরকে এখানে লিখে রাখতে হবে যে রেফারেন্সটা কি। রেফারেন্স বলতে আসলে এখানে লেজার ফোলিওটা,
এরপরে ডেবিট এবং ক্রেডিট, এটা দুটো সাইড। তো প্রথমে কি বললাম, ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম, এরপরে আমাদের লিখে রাখতে হবে যে এক্সপ্লানেশন অর্থাৎ কি ধরনের ট্রানজাকশন সেটাও লিখে রাখতে হবে। এরপরে এই এক একটা অ্যাকাউন্টের নাম্বারটা, পেজ নাম্বারটা লিখে রাখতে হবে, যে ক্যাশের জন্য আমরা কত নাম্বার পেজে, ক্যাপিটালের জন্য কত নাম্বার পেজে। আপনারা খেয়াল করবেন, কোন রেজিস্টার খাতাও যদি দেখেন, কোন দোকানদারের খাতাও যদি দেখেন, প্রথমে একটা কন্টেন্টস থাকে, সূচিপত্র থাকে। সেই সূচিপত্রতে যারা বাকি খায়, অর্থাৎ শামীম সাহেবের নাম 3 নাম্বার পেজে, শাহগুল সাহেবের নাম 10 নাম্বার পেজে, মাসুদ সাহেবের নাম 17 নাম্বার পেজে, এরকম পেজ থাকে না আলাদা আলাদা। শামীম সাহেব যখন মাল কিনবেন ওই পেজে লিখে রাখবেন, টাকা জমা দিলে ওই পেজে লিখে রাখবেন। এরকমই তো অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টেই তো জমা হবে, যোগ বিয়োগ হবে, তাই তো? জি ওই পেজটাকে আমরা এখানে লেজার বলি। আপনারা কিছু কিছু বইতে আগে দেখে থাকবেন যে সবুজ কালারের লম্বা এরকম রেজিস্টার বুক থাকে, ওখানে জি, একটা পেজ নাম্বার কলাম করে দাগ টানায় থাকে। এখন তো এরকম কম হয়, এখন সফটওয়্যার ইউজ হয়, সফটওয়্যারে কোড ইউজ থাকে, কোড এখন কোডিং বলে। এটা আমরা কোডের মতো যদি চিন্তা করি তাহলে বোঝার কথা, যে আমরা ক্যাশের যতবার ক্যাশ লিখবো এই 101 নাম্বার পেজে, যদি আপনি 101 নাম্বার পেজে মেনটেন করেন তাহলে এটা আপনার অর্গানাইজেশন 101 নাম্বার হলে 101 আপনার এই লেজার বুকে, গোটা লেজার বুকে যদি থাকে। আর কম্পিউটার করলে কোড যদি ওটা হয় তাহলে কোড। এটাকে আমরা বলি চার্ট অফ অ্যাকাউন্টস। প্রত্যেকটা লিস্ট অফ অ্যাকাউন্ট সবগুলোকে মিলে আমরা বলি চার্ট অফ অ্যাকাউন্টস। আপনার চার্ট যে যেভাবে মেনটেন করে ভ্যারি করে এটা। তো আমাদের এই অর্গানাইজেশন তারা ক্যাশটাকে 101 নাম্বার নাম্বার দিয়েছে আর কি, এটার কোড নাম্বার দিয়েছে, লেজার ফোলিও নাম্বার দিয়েছেন 101, ক্যাপিটালকে দিয়েছে 301, এরকম এটা ভ্যারি করে। তো এখন এরপরে আমরা সেই পেজ নাম্বারটা লিখবো, তারপর ডেবিট এবং ক্রেডিট। যদি অ্যামাউন্ট ডেবিট পাশে লিখতে হয় তাহলে সেই অ্যামাউন্টটা ডেবিট পাশে লিখবো, এবং যদি ক্রেডিট পাশে লিখতে হয় তাহলে ক্রেডিট পাশে লিখবো। যত টাকা দিয়ে ডেবিট করব ঠিক তত টাকা দিয়েই আমরা ক্রেডিট করবো, এটা মনে রাখবেন। এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেমে বলা হয় যে কোনো একটা ট্রানজাকশনের ইম্প্যাক্টটাকে আমরা যত টাকা দিয়ে ডেবিট করব ঠিক তত টাকা দিয়েই ক্রেডিট করব। ডাবল এন্ট্রি করবো, এন্ট্রি করা তো বুঝি আমরা, এই এরকম লিখে রাখবো এন্ট্রি করবো। তো উদাহরণ দিলে ভালো বুঝবেন। তাহলে আমরা ডেটের ঘরে প্রথমে ডেটটা লিখবো, যে যত সালের, আমাদের এখানে সাল নেই এই জন্য আমি এই কালার দিয়ে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমাদের এটা আমরা আমাদের মূল বইয়ের 44 পেজের এক্সারসাইজ 4 থেকে নিয়েছি, কারণ আমাদের আজকে এক্সারসাইজ সলিউশন করার কথা। আমি এক্সারসাইজ সলিউশন করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে, যেটা ইলাস্ট্রেশন করে দেওয়া আছে বা অন্যান্য বইতে আছে, কারণ আমাদের বইতে কোনো নোট, আমাদের বইয়ের মূল বইয়ের নোট বাজারে নেই। আমি সলিউশন করে দিচ্ছি আপনাদের জন্য একটু সুবিধা হবে। মূল বই বের করে দেখবেন 44 পেজের এক্সারসাইজ 4 এর অঙ্কটা করব। এখানে কোনো সাল দেওয়া ছিল না, বাট নরমালি তো কোনো না কোনো সালেরই আমরা করবো, এবং সাল দেওয়া থাকলে সেভাবে লিখতে হবে। এই যে 2020, ধরে নিলাম 2020 সালের 1 এপ্রিল। আপনারা এখানে আমি একটু টাইপ করতে কষ্ট হয়েছে, আপনারা লেখার সময় 2020 একটু বামে লিখবেন, আর এই এপ্রিল 1টা একটু ডানে, অর্থাৎ রাইট অ্যালাইনমেন্টে রাখবেন, আর 2020টা একটু বামে থাকবে, এখানে আমি পারিনি। তো একটু খেয়াল করে দেখুন এই অঙ্কে, এখানে বলছে মিসেস করিম ইজ এ লাইসেন্সড আর্কিটেক্ট, উনি একজন আর্কিটেকচার। তো কি আর্কিটেক্ট উনি, কি ওনার আর্কিটেকচার বিজনেস আছে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ দ্য অপারেশন অফ আর বিজনেস দ্য ফলোইং ইভেন্টস এন্ড ট্রানজাকশনস অকার্ড। তো ওনার বিজনেসের প্রথম মাসে নিম্নলিখিত ঘটনা বা ট্রানজাকশন গুলো ঘটছে। এপ্রিল মাসে উনি ব্যবসা শুরু করছে আর্কিটেক্ট হিসাবে। ওনার আর্কিটেকচার বিজনেসে উনি কি করেছেন, ইনভেস্টেড 13,000 ক্যাশ, ওনার বিজনেসে 13,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছেন। অ্যামাউন্টটা কম হয়ে গেছে অনেক, এত কম টাকায় আসলে আর্কিটেকচার বিজনেস হয় না, এটা ডলার হলেও চলতো। এনিওয়ে, তো যাই হোক, যেহেতু মূল বইতে আছে তো এই জন্য আমি আর চেঞ্জ করিনি, আমার এখানে চেঞ্জ করিনি, যেহেতু আমি রেফারেন্স দিয়েছি যে 44 পেজের এক্সারসাইজ 4, এই জন্য আমি এটা দিয়ে বুঝাচ্ছি। এই জন্য কিছু করার নেই, এটা আপনারা ডলার হিসেবে মনে মনে চিন্তা করে নেন তাহলেই হবে, কারণ এত কম টাকায় বিজনেস হয় না, এর কয়েক গুণ লাগে। একটু খেয়াল করে দেখুন এটা কি হলো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের এই 6টা কম্পোনেন্ট মনে রাখতে হবে, অ্যাসেট, ড্রয়িং এক্সপেন্স, লায়াবিলিটিজ, ওনার সিকিউরিটি, রেভিনিউ। এই 3টা কম্পোনেন্ট, এই 3টা অ্যাকাউন্ট, এই 3টা সেলফ। এই সেলফ আপনাকে চিন্তা হয়, যেমন শেষের কবিতা একদিন বলেছিলাম ক্লাসে, শেষের কবিতা যদি কবিতা মনে করেন তাহলে তো এটা কবিতার মধ্যে ভরে রাখবেন, আসলে তো এটা শেষের কবিতা তো কবিতা, এটা তো নভেল। এই জন্য আপনাদেরকে এখানে অনেক কিছু শিখতে হবে, যেরকম নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। যেমন একটা জিনিস আছে এখানে,
লেখা থাকবে যে আনআর্ন রেভিনিউ, কিন্তু এটা আসলে রেভিনিউ না, এটা আমরা পরে শিখবো। প্রিপেইড এক্সপেন্স, নাম শুনে মনে হয় যে এক্সপেন্স, এটা আসলে এক্সপেন্স না, ওই শেষের কবিতার মতো। এগুলো আমাদেরকে শিখতে হবে এবং বলেছি এগুলো আমাদের কাইসের বইতে শুরুতে দেওয়া আছে, অথবা আমাকে নক করেন, আমি পাঠিয়ে দেবো। তো এরপর তাহলে আমরা দেখেন যে প্রথম ট্রানজাকশনে কি হলো। আমরা আলোচনা করতেছি মিসেস করিমের বিজনেসের, আমরা কিন্তু মিসেস করিমের হিসাব রাখছি না, মিসেস করিমের বিজনেসের, কারণ আমরা একটা এন্টিটি, ইকোনমিক এন্টিটি, একটা কনসেপ্ট একটা শিখেছিলাম, যেটা আমাদের হোমওয়ার্ক হিসেবে ছিল, এবং হোমওয়ার্ক অনেকে সুন্দর করে করেছেন, অনেকে একটু ভুল করেছেন, ওটা নিয়ে পরে কথা বলি। তো 13,000 টাকা ক্যাশ ইনভেস্ট করাতে আমরা বুঝতে পারলাম যে ওনার কোথায় কোথায় চেঞ্জ আসলো। চেঞ্জ আসলো ক্যাশে, চেঞ্জ আসলো ক্যাপিটালে। কারণ মিসেস করিমের এন্টারপ্রাইজে ক্যাশ বাড়লো, ক্যাশ ছিল না, ক্যাশ বাড়লো, এবং মিসেস করিমের পুঁজি বাড়লো। এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ক্যাশ মানে অ্যাসেট, আমরা শিখেছিলাম ক্যাশ হচ্ছে অ্যাসেট, পাগলেও জানে অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট। এই জন্য সেই আমরা প্রথমে তাহলে এপ্রিলের 1 তারিখের ট্রানজাকশন এপ্রিল 1 লিখলাম, ক্যাশটা লিখলাম, যেটা ডেবিট হবে সেটা আমাদেরকে আগে লিখতে হবে, আর যেটা ক্রেডিট হবে সেটা পরের লাইনে লিখতে হবে, একটু ডানে সরিয়ে, রাইট অ্যালাইনমেন্টে। দেখেন আপনি ক্যাশ থেকে মিসেস ক্যাপিটাল একটু সরিয়ে লিখেছি, আমি বুঝার সুবিধার্থে আবার বলছি, দেখেন ক্যাশ থেকে একটু ডানে সরিয়ে লিখেছি, ঠিক ক্যাশের সোজাসুজি লিখিনি, একটু ডানে সরিয়ে লিখেছি। যারা ব্রিটিশ মেথডে অঙ্ক করতেন তারা এখানে ডেবিট ক্রেডিট লিখতেন, আসলে এখানে ডেবিট ক্রেডিট লেখার কোনো অর্থ হয় না, কারণ আমরা ডেবিট ক্রেডিট এই পাশে লিখেছি। ওই ডেবিট ক্রেডিট লেখার অর্থ দুইবার লেখা, এখানে পার্টিকুলার্স লিখতেন, আপনারা পার্টিকুলার্স না এইভাবেই লিখবেন, এগুলো আরো মোর সায়েন্টিফিক, মোর স্পেসিফিক। পার্টিকুলার্স দিয়ে কত কেজি, কত কুইন্টাল, কত টাকা দরে সব, সেটাও পার্টিকুলার্স। এক সাবানে কাপড় কাচা, এক সেই সাবানে গোসল, সেই রকম হয়, আপনারা ওটা করবেন না। একদম স্পেসিফিক যে এই দুটো হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, এই পরের লাইনে এটা হচ্ছে এক্সপ্লানেশন। আমরা যা করছি হুবহু তাই লিখছি, এই জন্য আপনারা পার্টিকুলার্সও লিখবেন না, লিখলে ভুল না। কেউ যদি কাঁসার প্লেটে, যদি কাঁসার থালে ভাত খান, সেটা কিন্তু ভুল না, কেউ খেতে পারবেন। তো বাট আমরা খাই না, ঠিক এরকমই বিষয়টা, এই জন্য আপনারা প্লিজ পার্টিকুলার্স লিখবেন না। অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন, তাহলে আমরা দেখলাম ক্যাশ বাড়লো 13,000 টাকার, ক্যাশ বাড়লে অ্যাসেট বাড়লে ডেবিট পাশে লিখবো, আমরা কিছুক্ষণ আগে শিখেছি, এই যে এখনো লেখা আছে যে অ্যাসেট বাড়লে ডেবিট। তাহলে ক্যাশটাকে আমরা 13,000 টাকা ক্যাশ এই যে ডেবিট পাশে লিখলাম, আর ওনার সিকিউরিটি যেটা মিসেস করিমের ক্যাপিটাল যেটা, সেটা বাড়লে ক্রেডিট হয়। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে যদি ওনার সিকিউরিটি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আমরা ঠিক ক্রেডিট করেছি। ক্রেডিট করার অর্থ, অর্থাৎ ক্রেডিট পাশে অ্যামাউন্ট বসিয়েছি। আমি আবারও বলছি, এই বিজনেসে 13,000 টাকা ইনভেস্ট করার কারণে বিজনেসের ক্যাশ বাড়ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট, ডেবিটটা আমরা আগে লিখবো বলছি, আগে লিখলাম, অ্যামাউন্টটা ডেবিট পাশে বললাম, লিখলাম। আরেকটা জিনিস শিখলাম যে বিজনেসে ওনারসের, যিনি ওনার মিসেস করিম, তার ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়লে তার ওনার সিকিউরিটি বাড়লে ক্রেডিট, এই যে শিখছি ওনার সিকিউরিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট। তাহলে আমরা ওনার সিকিউরিটি লিখে যেটা ক্রেডিট হয় সেটা বলছি যে পরের লাইনে লিখবো ডানে সরিয়ে, ঠিক পরের লাইনে ডানে সরিয়ে অ্যামাউন্টটা 13,000 টাকা লিখছি, কারণ আমরা জানি যত টাকা দিয়ে ডেবিট করব তত টাকা দিয়ে ক্রেডিট করব। আর এক্সপ্লানেশনে শুধু লিখে রাখবো যে কি ইভেন্টটা, কোন ট্রানজাকশনটা এখানে রেকর্ড করলাম সেটা লিখে রাখলাম। অর্থাৎ এখানে মিসেস করিম ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস, মিসেস করিম তার বিজনেসে 13,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছেন, সেই কথাটা ব্র্যাকেটের মধ্যে এক্সপ্লানেশনে লিখে রাখলাম, যাতে পরবর্তীতে আমরা যদি ভেরিফাই করতে চাই, কারণ এখানে তো কোনো ভিডিও থাকছে না, আনসার থাকবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট যদি এটা উল্টোপাল্টা করে ফেলে, ক্যাপিটাল আগে লিখে ক্যাশ পরে লেখে, তাহলে ঠিক আমরা যদি এই এক্সপ্লানেশন না থাকে, আজকে ট্রানজাকশন হলো আজকে লিখে রাখলেন, 1 মাস পরে বা 1 বছর পরে যদি আমরা ভেরিফাই করতে চাই, অডিট করতে চাই, ভেরিফাই করা বলতে অডিট করা, বা ইন্টারনাল অডিটও যদি হয়, বা অ্যাকাউন্টেন্ট নিজেই যদি তার স্টেটমেন্ট বা লেজার করার সময় যদি ভেরিফাই করতে চায়, ট্রায়াল ব্যালেন্স না মিলে, তাহলে তখন কিন্তু তার মনে থাকবে না। এই জন্য আমরা কি করি, এই এক্সপ্লানেশনটা থাকে। আমরা যেমন ব্যাংকাররা অ্যামাউন্ট লিখে রাখার সাথে সাথে আবার কথায় লিখি না, কথায় লিখে রাখি ভেরিফাই করার জন্য, এখানে ঠিক ওরকম আমরা কথায় লিখে রাখবো, বাট লেখাটা লেখার চেষ্টা করব পাস্ট ফর্মে দিয়ে, যে আমাদের যে ভার্ব থাকবে, যে ট্রানজাকশন থাকবে, এটার পাস্ট ফর্মে লিখলে তাহলে ইউনিফর্ম হবে, যে ইনভেস্টেড, পেইড, হায়ার্ড, রিসিভড, বা একান্ত না পারলে কোশ্চেনের এখান থেকে হেল্প নেব আমরা, এখন সেটা আমরা ব্র্যাকেটে লিখে দেব। লিখে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এটা এক ডেটের ট্রানজাকশন, আমাদের আরেক ডেটের ট্রানজাকশনের সাথে যেন না মিলে, এই জন্য আমরা শুধুমাত্র
এই অংশটুকু দাগ দিয়ে রাখবো, এই ঘরটা শুধু নিচ দিয়ে দাগ দিয়ে রাখবো, অথবা এখানে খানিক স্পেস রাখলেও চলবে। যেটা আমরা স্পেস না রাখাচ্ছি, আমার মনে হয় যে এখানে একটা দাগ দিয়ে দিলে ভালো হয়। তো এরপরে যেটা আছে বলা হচ্ছে যে হায়ার্ড সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ টাকা 300 পার উইক পেয়েবল মান্থলি। একটা সেক্রেটারি রিসেপশনিস্ট ধরে নিলাম $300, 300 টাকা একেবারে কম হয়ে যায়, এনিওয়ে। তো প্রত্যেক সপ্তাহে তাকে 300 টাকা করে দিবেন, এই হিসাবে একটা সেক্রেটারি রিসেপশনিস্ট আপনি হায়ার করলেন। এটা আসলে কোনো ট্রানজাকশন হলো না, জাস্ট সেক্রেটারি রিসেপশনিস্টের সাথে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট হলো যে ঠিক আছে ভাই তোমাকে, বা ঠিক আছে বোন তোমাকে প্রত্যেক সপ্তাহে 300 টাকা করে দেবো। এটা কন্ট্যাক্ট হলে, একটা এগ্রিমেন্ট হলে, এটা আসলে কিন্তু বিজনেসের, মিসেস করিমের বিজনেসে অ্যাসেট লায়াবিলিটি ওনার সিকিউরিটিতে কোথাও কোনো চেঞ্জ আসেনি, কারণ সেক্রেটারি রিসেপশনিস্ট কোনো টাকা দেয়নি, যা শুধু বলছে যে আপনাকে 300 টাকা করে দেওয়া হবে বলে হায়ার করছে। যেদিনই চাকরিতে জয়েন করে সেদিন বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনে কোনো চেঞ্জ আসে না ওই ডেটে। চেঞ্জ আসবে যদি তার কাছ থেকে সার্ভিস নেয় অথবা তার কাছ থেকে তাকে যদি অ্যাডভান্স টাকা দেয়, স্যালারি দেয়, তাহলে চেঞ্জ আসবে। ঠিক আছে, জাস্ট কন্ট্রাক্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, এই জন্য এটা কোনো ট্রানজাকশন না, এটা আমরা কোথাও লিখবো না। অথবা এরকম ডেট দিয়ে নো ট্রানজাকশন, এখানে আমরা জাস্ট এই যে 1 তারিখ দিয়ে এখানে নো ট্রানজাকশন লিখে দিলেও হয়, এই ঘরটাতে শুধু নো ট্রানজাকশন লিখে দিলে হবে, কোনো অ্যামাউন্টের দরকার নেই, কিছু দরকার না, অথবা একান্ত নিচে নোট দিয়ে দিলে হয় যে এটা কোনো ট্রানজাকশন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের ট্রানজাকশন দেখেন একটু, এপ্রিলের 2 তারিখ। আমরা কিন্তু যেহেতু একই বছর একই মাস, এই জন্য আমরা 2020ও আর লিখলাম না, এপ্রিলও আর লিখলাম না, শুধুমাত্র 1 এর নিচে 2 লিখছি। এবং আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের মূল বইতে এরকম ডিটো চিহ্ন ইউজ করা আছে, প্লিজ আপনারা এই ডিটো চিহ্ন ইউজ করবেন না। অনেক সময় এরকম ডিটো দেয় 11 এর মতো মনে হয়। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ এগুলো খুব সেনসিটিভ, ব্যাংকাররা যেরকম সেনসিটিভ দেখেন না, ওরকম এখানেও সেনসিটিভ। আপনারা ডিটো ইউজ করার দরকার নেই, শুধুমাত্র 2, 3 লিখলেই বুঝবো যে এটা 2020 এর এপ্রিল 2, সেপ্টেম্বর হলে সেপ্টেম্বরের 2, এইভাবে। তো দেখেন এপ্রিলের 2 তারিখে কি করছে, পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ 800। মিসেস করিম তার অফিসে ভাড়া দিছে 800 টাকা। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে 800 টাকা যদি ভাড়া দেয় তাহলে কোথায় চেঞ্জ আসলো। পাগলেও বুঝে যে পে করলে ক্যাশ কমে, এটা পাগলে বুঝার কথা। আর রেন্টটা হচ্ছে, অফিস রেন্টটা হচ্ছে এক্সপেন্স, এটা আমরা এখন এই লেভেলে জানি যে অফিস রেন্টটা এক্সপেন্স। আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যদি এক্সপেন্স হয়, অ্যাসেট ড্রয়িং এক্সপেন্স, আপনাদের মনে আছে AED, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং। এক্সপেন্স হলে ডেবিট, এক্সপেন্স বাড়লে ডেবিট, আপনাদের মনে আছে, সেই এক্সপেন্সটার নাম হচ্ছে রেন্ট এক্সপেন্স। তাহলে আমরা দেখলাম যে এখানে রেন্ট এক্সপেন্সটা ডেবিট হলো 800 টাকা, আর যেহেতু পে করে দিলাম ক্যাশ কমে গেল, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমার কারণে ক্রেডিট হলো 800 টাকা। আমি আবার বলছি, যেহেতু অফিস রেন্ট পে করলাম, অফিস রেন্টটা এক্সপেন্স। আমরা এক্সপেন্স কাকে বলবো, যেটা যে পেমেন্টের কারণে আমরা বেনিফিট পাবো ইনস্ট্যান্টলি, অ্যাকাউন্টিং পিরিয়ডে বেনিফিট পাবো, অ্যাকাউন্টিং পিরিয়ডে অতিরিক্ত সময় পেলে সেটা আবার অ্যাডভান্স পেমেন্ট, সেটা আবার অ্যাসেট। কিন্তু অফিস রেন্ট আমরা পে করতেছি এই মাসেরই, তার মানে এই 800 টাকার বেনিফিট আমরা পরের মাসে পাবো না, মে মাসে গিয়ে পাবো না, তার মানে এই পেমেন্টের বেনিফিট এই মাসেই পাবো, এটাকে আমরা বলি এক্সপেন্স, বাংলায় বলা হয় খরচ। তো এই রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স হওয়ার কারণে, এক্সপেন্স বাড়ার কারণে লিখলাম ডেবিট পাশে, মানে প্রথমে লিখলাম, আর পে করার কারণে ক্যাশ কমলো, এই জন্য ক্রেডিটটা পরে লিখলাম, অ্যামাউন্টটা 800 টাকায় লিখলাম। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এরপরে ট্রানজাকশন যেটা, সেটা হচ্ছে পারচেজড আর্কিটেকচারাল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম হ্যালো কোম্পানি, টাকা 1500। আই রিপিট, এপ্রিলের 3 তারিখে কি করছে, পারচেজড আর্কিটেকচারাল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম হ্যালো কোম্পানি, টাকা 1500। হ্যালো কোম্পানির কাছ থেকে অন অ্যাকাউন্ট, কিছুক্ষণ আগে বলতেছিলাম অন অ্যাকাউন্ট থাকলে, অন ক্রেডিট থাকলে বাকিতে, এখানে ক্যাশের কথা উল্লেখ নেই, উল্টো আরো পার্টির নাম উল্লেখ আছে, সাপ্লায়ারের নাম উল্লেখ আছে। তাহলে হ্যালো কোম্পানির কাছ থেকে 1500 টাকার সাপ্লাইজ কিনছে বাকিতে। আমরা খুব সহজে বুঝছি, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা বাকিতে যদি কিনি বা বাকিতে যদি সাপ্লাইজ কিনি বা বাকিতে কোনো অ্যাসেট কিনি অথবা বাকিতে যদি সার্ভিস নেই, পাগলেও জানে ভবিষ্যতে টাকাটা দিতে হবে, ভবিষ্যতে যেটা দিতে হবে সেটার নামই লায়াবিলিটি, সেটাই পেবল। আর কিছুক্ষণ আগে আমরা শিখলাম লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়,
আর সাপ্লাই যেহেতু কিনেছি তার মানে সাপ্লাই বেড়েছে, সাপ্লাইটা অ্যাসেট। এই যে আমার হাতে যেটা দেখতেছেন এগুলোকে বলা হয় অফিস সাপ্লাইজ, এগুলো সাপ্লাইজ। আগে আমরা ব্রিটিশরা বলতাম স্টেশনারি, মণিহারি, মণিহারি বোঝার কথা। আপনারা সবাই আপনাদের ডেস্কেও দেখবেন, টেবিলের উপরে দেখবেন অনেক আইটেম থাকে, একটা আলপিন থেকে শুরু করে পেপার ওয়েট থেকে শুরু করে অনেক অনেক পেন হোল্ডার অনেক কিছু থাকে, সবগুলোকে বলা হয় অফিস সাপ্লাইজ। তো এরকম সাপ্লাইজ কিনছে, ওনাদের তো আরো অনেক আর্কিটেকচার, অনেক পেপার কিনতে হয়, বড় বড় পেপার কিনতে হয়, ড্রয়িং পেপার কিনতে হয়, আর্ট পেপার কিনতে হয়, এগুলো সবই সাপ্লাইজ। এরকম সাপ্লাইজ কিনেছে 1500 টাকার বাকিতে, তাহলে খুব সন্দেহ নেই যে সাপ্লাইজটা বেড়েছে। তো সাপ্লাইজটা অ্যাসেট, সাপ্লাইজ বাড়লে ডেবিট, সাপ্লাইজ অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট, সেটা আগে লিখলাম। আর এখানে আমরা বলছি বাকিতে কিনলে লায়াবিলিটি বাড়লে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, অ্যাসেট বাড়লে ডেবিট, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট। এই জন্য ক্রেডিটটা দেখেন একটু ডানে সরিয়ে ক্রেডিটটা লিখলাম, এবং এর আগে শিখেছি যে বাকিতে কিনলে বা বাকিতে সার্ভিস নিলে লায়াবিলিটি সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এবং অ্যাকাউন্টস পেয়েবল একাধিক পার্টির কাছ থেকেও আমরা কিনতে পারি, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল লেখার পরে এই পার্টির নাম লিখে রাখতে হবে, হ্যালো কোম্পানি। একটু খেয়াল করে দেখেন, আমি অ্যাকাউন্টস পেয়েবল লিখে হ্যালো কোম্পানি লিখছি। ব্রিটিশরা যেটা করে যে অ্যাকাউন্টস পেয়েবল লেখে না, তারা সরাসরি এখানে লিখে রাখে ক্রেডিটর, বা ক্রেডিটরের নাম লিখে রাখে, পার্টির নাম। বাট আমরা এখন মডার্ন যেটা করি সেটা হচ্ছে কমন টাইটেলে রাখি, কমন অ্যাকাউন্ট, সেই কমন অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যাতে পরবর্তীতে আমাদেরকে আর এটা নিয়ে আবার আলাদা করে সার্চ করতে না হয়। একই হেডের আমরা রাখি, বিভিন্ন পার্টির নাম থাকে, তাহলে আমরা বলতে পারি যে টোটাল আমি কত টাকা মানুষের কাছে দেনা। এই অ্যাকাউন্টস পেয়েবলে লেজার করলে আমরা বুঝতে পারবো। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। যে আবার বলছি, সাপ্লাইজ কেনার কারণে সাপ্লাইজ বেড়েছে, সাপ্লাইজ অ্যাসেট, অ্যাসেট বাড়ার কারণে ডেবিট, আর বাকিতে কেনার কারণে লায়াবিলিটি বেড়েছে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট। আপনি যদি অক্ষর না চেনেন তাহলে যেমন করতে পারবেন না, কোনটা বাড়লে ডেবিট কোনটা বাড়লে ক্রেডিট, এটা না জানলে এখানে করতে পারবেন না। বারবার বলছি, অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং, এই তিনটা জিনিস বাড়লে ডেবিট, আর লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউ, এই তিনটা জিনিস বাড়লে ক্রেডিট। অর্থাৎ এই তিনটা জিনিস বাড়লে এই ঘরে, আর এই তিনটা জিনিস বাড়লে এই ঘরে। তো আমাদের এখানে সাপ্লাইজটা ছিল এই অ্যাসেট, এটা বেড়েছে এই জন্য লিখলাম প্রথমে ডেবিট হিসাবে, আর অ্যাকাউন্টস পেয়েবল সেটা হচ্ছে লায়াবিলিটি, এই লায়াবিলিটি বাড়ার কারণে এটা চলে গেল ক্রেডিট এই ঘরে। আশা করি বুঝতে পেরেছেন। এপ্রিলের 4 তারিখে যেটা দেখা গেল সেটা হচ্ছে কমপ্লিটেড ব্লুপ্রিন্টস অন আ কাপোর্ট এন্ড বিল্ড ক্লায়েন্ট 900 টাকা ফর সার্ভিসেস। তো তারা সার্ভিস দিয়েছে এবং ক্লায়েন্টকে বিল করেছে। তো আমরা জানি যে বিল কখন করে, বাকিতে সার্ভিস দেওয়ার কারণে বিল করে। তো এই ফার্মের কাজই হচ্ছে প্রিন্ট করা, ব্লুপ্রিন্ট। তো তারা একটা নকশা করে দিছে, ডিজাইন করে দিছে, ডিজাইন করে কাস্টমারকে বিল করছে 900 টাকা। তার মানে কাস্টমারকে সার্ভিস দিয়েছে বাকিতে, বাকিতে না করলে বিল করার কথা না, বিলটা পরে পরিশোধ করবে আমরা জানি। তো তার মানে সার্ভিস দিলে, কিছুক্ষণ আগে শিখেছিলাম, সার্ভিস দিলে রেভিনিউ হয়, কিছু কিনলে রেভিনিউ হয়, মানে গুডস বা সার্ভিস সেল করলে রেভিনিউ হয়। এখানে আমরা সার্ভিস সেল করছি, সার্ভিস দিয়েছি, তো আমাদের রেভিনিউ হলো, সেই রেভিনিউটাকে আমরা সার্ভিস রেভিনিউ, এখানে আমাদের নিচে বলা আছে যে ফিস আর্নড, তাদের অ্যাকাউন্টের নামগুলো বলা আছে ফিস আর্নড, এই জন্য আমরা ফিস আর্ন লিখছি, আদারওয়াইজ আমরা সার্ভিস রেভিনিউ লিখতাম, এটাই লিখতাম সার্ভিস রেভিনিউ। আমরা কিছুক্ষণ আগে যেমন শিখলাম যে বাকিতে কিনলে বা বাকিতে সার্ভিস নিলে হয় অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক একইভাবে আমরা যদি সার্ভিস দেই বা বাকিতে সেল করি তাহলে হবে আমাদের জন্য অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা আমরা আগে লিখে রাখতাম ডেটর্স, আমাদের দেনাদার। তার মানে আমরা এখানে লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল। এবং আমরা কিছুক্ষণ আগে আরো শিখেছি যে ভবিষ্যতে যেটা পাবো সেটা অ্যাসেট, আমরা শিখেছিলাম নন ফিজিক্যাল যেটা বলেছিলাম। অ্যাকাউন্টস রিসিভেবল যেটা আমরা আগে লিখে রাখতাম ডেটর্স, মানে দেনাদার, যার কাছে টাকা পাবো তার নাম লিখে রাখতাম। এখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল লিখে তার নাম লিখবো, যেহেতু এখানে ক্লায়েন্টের নাম, পার্টির নাম বলা নেই, এই জন্য আমরা নাম লিখিনি। তাহলে আমি আবার বলছি, এখানে বাকিতে সার্ভিস দেওয়ার কারণে অ্যাসেট বাড়ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট যে পাবো 1 বছরের মধ্যে, expected to be received in future but within 1 year। তো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট বাড়লো, আর সার্ভিস রেভিনিউ যেটা, সেই সার্ভিস রেভিনিউ বা ফিস আর্ন, আমরা কিছুক্ষণ আগেও লিখছিলাম যে রেভিনিউ বাড়লে ক্রেডিট, রেভিনিউ বাড়লে ক্রেডিট, সেই রেভিনিউ আমরা ক্রেডিট করলাম 900 টাকা দিয়ে।
তাহলে অ্যাসেট বাড়লো অ্যাকাউন্ট রিসিভেবল, আর রেভিনিউ বাড়লো ফিস আর্নড অথবা সার্ভিস রেভিনিউ, সেটা ক্রেডিট। আমরা ভিতরে লিখে দিলাম কি যে প্রোভাইডেড সার্ভিসেস অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা বাকিতে সার্ভিস দিয়েছি। এইটুকু কথা লিখে রাখলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট বা কোন টাইটেল কি হওয়া উচিত। এই জন্য আমরা এক্সপ্লানেশনটা নিজে লিখে দেবো। একান্ত না পারলে এই লাইনটা তুলে দিবেন আপাতত। এরপরে বলছে এপ্রিলের 5 তারিখে যে রিসিভ 500 টাকা ক্যাশ ইন অ্যাডভান্স ফ্রম রহিম ফর দ্য ডিজাইন অফ এ নিউ হোম। বলা আছে এই ফার্মটা কি করছে, রহিমের কাছ থেকে 500 টাকা ক্যাশ নিয়েছে অ্যাডভান্স। অ্যাডভান্সের অর্থ হচ্ছে যে আমরা সার্ভিসটা পরে দেব। কিসের জন্য? তার একটা ঘরে ডিজাইন করে দিতে হবে, বিল্ডিং এর ডিজাইন করে দিতে হবে। এটাই তো ফার্মের কাজ, আর্কিটেকচারের কাজই হচ্ছে এটা। তো এই মিসেস করিম কি করছেন, তার কাছ থেকে অ্যাডভান্স ক্যাশ নিয়েছেন। তো ক্যাশ নিলে ক্যাশ বেড়েছে, ক্যাশ রিসিভ করলে ক্যাশ কমে, ক্যাশ পে করলে ক্যাশ কমে। ক্যাশ রিসিভ করলে ক্যাশ বাড়ে, ক্যাশ পে করলে ক্যাশ কমে, এটা সবাই বুঝে। তো যখনই রিসিভ তার মানে ক্যাশ ডেবিট, এটা মনে রাখবেন। রিসিভ ক্যাশ বলতে ক্যাশ বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে, ক্যাশ ডেবিট। তাহলে 500 টাকা অ্যাডভান্স নিয়েছে, ক্যাশ ডেবিট, ক্যাশ বাড়ছে অ্যাসেট হিসাবে ডেবিট করে দিলাম। আর যেহেতু অ্যাডভান্স নিয়েছে, সার্ভিস পরে দিতে হবে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সার্ভিস যদি পরে দিতে হয় তাহলে সেটা হয় লায়াবিলিটি, সেটার নাম হয় আনআর্ন রেভিনিউ। ওই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম নামে মনে হয় রেভিনিউ, আসলে এটা রেভিনিউ না, কারণ এই রেভিনিউটা আর্ন হয়নি। আমরা শিখেছি যে রেভিনিউ আর্ন হয় কখন, যখন আমরা সার্ভিস দিয়ে দিই, যে ডেটে সার্ভিস দিয়ে দিই বা গুড সেল করি ওই ডেটে আর্ন হয়, ওই ডেটে রেভিনিউ হয়, জায়েজ হয়। আর এটা হচ্ছে আনআর্নড, আমরা এখনো আর্নড হয়নি। আর্নড হয় কখন, যখন সার্ভিস দেবো। আমরা সার্ভিস তো দেইনি, আমরা তো তার বিল্ডিং এর ডিজাইনটা এখনো করে দিইনি, তার বাসার ডিজাইনটা করে দিইনি, ভবিষ্যতে দিতে হবে। তো দিতে হবে বললে সেটা আমরা বলি আনআর্ন রেভিনিউ, লায়াবিলিটি। এখানে যেহেতু ফি হিসাবে বলা আছে আপনাদের নিচে অঙ্কের টাইটেলে, এই জন্য আমরা আনআর্ন রেভিনিউ নাম লিখে না লিখে আনআর্ন ফি লিখছি, এটা আনআর্ন রেভিনিউ লিখলেও হতো। এটা কিন্তু লায়াবিলিটি। তাহলে আমরা দেখলাম অ্যাসেট বাড়লো, লায়াবিলিটি বাড়লো। অ্যাডভান্স টাকা নেওয়ার কারণে ক্যাশ বাড়ছে, ক্যাশ অ্যাসেট হিসাবে বাড়ার কারণে ডেবিট। আর এখানে বাকিতে এটা অ্যাডভান্স টাকা নেওয়ার কারণে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়ার কারণে লায়াবিলিটিটা ক্রেডিট। অ্যাসেট বাড়লে ডেবিট, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট। অ্যাসেট বাড়লো ক্যাশ, এই জন্য ডেবিট। আপনাকে সার্ভিস দিতে হবে ভবিষ্যতে, লায়াবিলিটি, এর জন্য লায়াবিলিটি বাড়ার কারণে ক্রেডিট। বেশি শুনলে খটকা খটকা মনে রাখতে হবে। আর যদি আপনার মুখস্থ থাকে, যদি আপনি চিনতে পারেন যে এটা এ অক্ষর, অক্ষর এ, এবং এটার উচ্চারণ নেই, তাহলে আপনার কিন্তু কষ্ট না। কিন্তু ওটা না জানলে মনে হয় স্যার কি যেন বললেন, এটা এ, আবার এখানে এসেও বলতেছে এ, আবার এখানে এসে বলতেছেন এফ, গুলায় যাবে। আপনার কাছে সহজ হবে কখন, যখন আপনি এও চিনবেন, এফ ও চিনবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি এক একটা ট্রানজাকশন কয়েকবার করে বলছি। এরপরে এপ্রিলের 6 তারিখে গিয়ে কি বলছে, রিসিভ 1500 টাকা ক্যাশ ফর সার্ভিসেস কমপ্লিটেড এন্ড ডেলিভার্ড টু জলিল। আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে সার্ভিস ডেলিভারি দিয়ে দিলে রেভিনিউ, আর রেভিনিউ হলে ক্রেডিট। আর যেহেতু ক্যাশ রিসিভ করছে, এবং এটাও শিখলাম ক্যাশ রিসিভ করলে পাগলেও জানে ক্যাশ রিসিভ করলে ক্যাশ বাড়ে, আর ক্যাশ বাড়া মানে অ্যাসেট বাড়া, এই জন্য অ্যাসেট বাড়াই দিলাম 1500 টাকা, এই জন্য ক্যাশ ডেবিট। আর যেহেতু আমরা সার্ভিস দিয়েছি, ডেলিভারি দিয়ে দিয়েছি, তার মানে আমার এটা জায়েজ রেভিনিউ, আর্ন রেভিনিউ, এই জন্য আমরা লিখছি ফিস আর্নড, অথবা লিখতে পারতাম সার্ভিস রেভিনিউ। এই যে ক্রেডিট করলাম। আমরা শিখেছি রেভিনিউ বাড়লে, কারণ আমাদের এই তিনটা জিনিস বাড়লে শুধুমাত্র ডেবিট, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং। তো এই যে 1500 টাকা ক্রেডিট করছে, সেটা কিন্তু আসলে এই তিনটার একটাও না, কিন্তু উপরেরটা এটা। আর আমরা শিখেছিলাম লায়াবিলিটিজ, ওনার সিকিউরিটি, আর রেভিনিউ, ওইআর মনে রাখলে হয়। এই তিনটা জিনিস বাড়লে ক্রেডিট। এটা এই যে 1500, এটা রেভিনিউর মধ্যে পড়ে, এটা বাড়ছে এই জন্য ক্রেডিট, আর এটা বাড়ছে বলে এখানে ডেবিট। এই তাহলে আমরা দেখলাম অ্যাডভান্স টাকা নিয়েছিল, তখনও আমরা দিয়েছিলাম ক্যাশ বাড়ছিল, এখানেও টাকা নিয়েছে, সার্ভিস দিয়েছে কাস্টমারদেরকে, সার্ভিস দেওয়ার কারণে এই মাসেই সেজন্য 1500 টাকা রিসিভ করছে, তার তো ক্যাশ বাড়ছে। আর নগদে দেওয়ার কারণে এটা আর্ন হয়ে গেছে, এই জন্য আর্ন শব্দটা লিখেছি, অথবা সার্ভিস রেভিনিউ লিখলে হতো, রেভিনিউ বাড়ার কারণে ক্রেডিট। আর আমরা এক্সপ্লানেশনে কি লিখলাম, এক্সপ্লানেশনে জাস্ট লিখলাম যে রিসিভ ক্যাশ ফর সার্ভিসেস প্রোভাইডেড।
আমরা সার্ভিস প্রোভাইড করার কারণে ক্যাশ রিসিভ করছি। এটা আপনারা এক একজন এক এক ভাবে লিখতে পারবেন বা চেষ্টা করবেন এখান থেকে দেখে দেখে লেখা, তাহলে সুবিধা হবে প্রথম বা আপনাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লিখলে হবে। 7 তারিখে যেটা বলছে যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট ফর দ্য মান্থ 1200। আপনাদের মনে আছে যে এই সেক্রেটারি রিসেপশনিস্টকে প্রত্যেক মাসে আপনাদের মনে আছে যে আমরা দেওয়ার কথা ছিল যে 300 টাকা করে হায়ার করেছিলাম, তখন বলছিলাম 1 তারিখে যে কোনো ট্রানজাকশন না, তো মাস তো শেষের দিকে, ঠিক আছে, এটা ডেট গুলো ঠিক নেই, ডেট গুলো আরো শেষের দিকে হওয়ার দরকার ছিল, যাই মূল বইতে আছে বলে আমি শেষ করিনি, এটা পরে ঠিক করে দেবো। আপনারা খেয়াল করেন যে 1200 টাকা পেইড, পেইড লিখলেই তো পাগলে বুঝে পেইড মানে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে ক্যাশ কমছে, এতক্ষণ তো খালি রিসিভ রিসিভ, তো ক্যাশ কমছে মানে ক্যাশ ক্রেডিট, ক্যাশ কমলে ক্যাশ ক্রেডিট, অ্যাসেট কমছে ক্যাশ ক্রেডিট, এটা তো বুঝলাম এতক্ষণে। আর এটা কি হিসাবে দিয়েছি, সেক্রেটারি রিসেপশনিস্টকে কি দিয়েছি, তার স্যালারি দিয়েছি, তো স্যালারিটা আমাদের জন্য কি এক্সপেন্স, কারণ তার কাছ থেকে সার্ভিস নেওয়ার কারণে দিয়েছি, তো তার কাছ থেকে সার্ভিস এই মাসেরটাই শুধু, এই জন্য সেটা এক্সপেন্স। আমরা বলেছিলাম যে পেমেন্টের বেনিফিট এই মাসে শেষ হয়ে যাবে সেটা এক্সপেন্স। তো স্যালারি এই যে 1200 টাকার স্যালারি যেটা দিয়েছি তাকে, এই 1200 টাকা দিয়ে কিন্তু ভবিষ্যতে আর বেনিফিট পাবো না, এই মাসে শেষ, এই জন্য নাম হচ্ছে স্যালারিজ এক্সপেন্স। এক্সপেন্সটা হলে ডেবিট, আমি কিছুক্ষণ আগে লিখছিলাম এইডি, অনেকবার লিখছি এটা এইডি, এই এক্সপেন্সটা ডেবিট। আর পাগলে বুঝে পে করলে ক্যাশ কমে, ক্যাশটা অ্যাসেট, এই যে অ্যাসেট, অ্যাসেট কমলে আবার এই ঘরে যায়, এটা যদি কমে আর এটা কি হয়েছে বাড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। শেষে যেটা আছে সেটা একটু সবাই খেয়াল করুন, এটা কি বলছে যে পেইড 600 টাকা টু হ্যালো কোম্পানি অন অ্যাকাউন্ট। আপনাদের মনে আছে যে হ্যালো কোম্পানির কাছ থেকে আমরা মাল কিনেছিলাম, সাপ্লাইজ কিনেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয় যে হ্যালো কোম্পানির কাছ থেকে সাপ্লাইজ কিনেছিলাম, সেই সাপ্লাইজ কেনার মধ্যে থেকে এখন আমরা টাকা পরিশোধ করি, তখন সাপ্লাইজ কিনেছিলাম 1500 টাকা। আপনাদের মনে আছে তখন কি লিখে রাখছিলাম, এই যে 3 তারিখে সাপ্লাইজ কিনেছিলাম বাকিতে 1500 টাকা, তখন অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি বাড়ায় রাখছিলাম। এখন যখন টাকা দিয়ে দিচ্ছি 600 টাকা, যখন দিয়ে দিচ্ছি 1500 টাকার মধ্যে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের লায়াবিলিটি 600 টাকা কমে যাচ্ছে, আমরা খুব সহজে বুঝতেছি লায়াবিলিটি 600 টাকা কমে যাচ্ছে। তখন লায়াবিলিটি বাড়ছিল বলে লায়াবিলিটিটাকে ক্রেডিট করেছিলাম, এখন যেহেতু আমাদের লায়াবিলিটি কমে যাচ্ছে তাহলে লায়াবিলিটি কি হবে, ডেবিট হয়ে যাবে। তাহলে এই 600 টাকার জন্য আমরা লায়াবিলিটিটাকে ডেবিট করে দিলাম, 600 টাকা লায়াবিলিটি 600 টাকা কমে গেল, আমরা জানি লায়াবিলিটি কমলে ডেবিট। আর যেহেতু পে করেছি, এটা পাগলে বুঝার কথা, একাধিকবার বলা হয়েছে পে করলে ক্যাশ কমে, সবাই বুঝে ক্যাশ কমলে অ্যাসেট কমে, অ্যাসেট কমা মানে ক্রেডিট। এখানে কি লিখে রাখলাম যে পেইড হ্যালো কোম্পানি অন অ্যাকাউন্ট, অর্থাৎ হ্যালো কোম্পানিকে সে বাকিতে কিনেছিলাম সেটা আমরা পে করলাম। এখানে একটা নোট দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, ফিস আর্নটাকে আমরা সার্ভিস রেভিনিউ লিখতে পারতাম, আর আনআর্ন ফিটাকে আনআর্ন সার্ভিস রেভিনিউ লিখতে পারতাম। বাট আমাদের এখানে এই যে ফিস আর্নড টাইটেলে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের আনআর্ন ফি এখানে টাইটেল দেওয়া আছে, এই জন্য এর বাইরে আমরা লিখতে পারলাম না, অর্থাৎ এই অর্গানাইজেশন এই নামে মেনটেন করে, ঠিক আছে। আমরা শামীম মোহাম্মদও লিখতে পারি, মোহাম্মদ শামীমও লিখতে পারি। এখন মোহাম্মদ শামীম লেখা আছে বলে আমাদেরকে মোহাম্মদ শামীমই বলতে হবে, উনি যদি শামীম মোহাম্মদ লিখতেন তাহলে আমাদেরকে শামীম মোহাম্মদই বলতে হতো বা লিখতে হতো, বিষয়টা এরকম। তো দুইটাই চলে। তো এই গেল আমাদের প্রথম রিকোয়ারমেন্টই ছিল ট্রানজাকশন গুলোকে জার্নাল করা, রেকর্ড করা। এটাকে আবার এই যে আমরা অ্যাকাউন্ট মেইন করেছি, অ্যাকাউন্ট এখানে নাম্বারটা দেওয়া ছিল, যখন এগুলো দেওয়া থাকবে না তখন এই কলামটা ফাঁকা থাকবে, কলাম থাকবে কিন্তু এই লেখাগুলো থাকবে না, এরকম অনেক অঙ্ক পাবেন, বাট বাস্তবে এগুলো কোড নাম্বার লিখতে হয়। তো যেটা হলো যে আমরা কিন্তু এই জার্নালটা করলাম, রেকর্ডিং করলাম, এরকম বহু ট্রানজাকশন আসবে, একটা অর্গানাইজেশনে বহু ট্রানজাকশন হয়, বাস্তবে অঙ্ক করতে গেলেও অনেক ট্রানজাকশন আসবে। আপনারা আরো অঙ্ক দেখে আমার লেকচার শিট দেখবেন, আমার লেকচার শিটে আমার মূল বইতে দেখবেন যে অনেক ধরনের সম্ভাব্য যত ট্রানজাকশন হয় সব ধরনের ট্রানজাকশন কখন ডেবিট হবে ক্রেডিট হবে স্টার চিহ্ন দিয়ে, অ্যামাউন্ট না লিখে স্টার চিহ্ন দিয়ে দেখবেন যেটা আছে রুলস ফর ডেবিটিং এন্ড ক্রেডিটিং, একটা টাইটেল আছে মূল বইতে, দেখবেন যে আমার বই যেটা সেখানে দেখবেন আছে। তো এই গেল আমাদের আজকের অ্যাকাউন্টিং ইকুয়েশন, টেবুলার সামারি এবং জার্নালের প্রাথমিক কিছু আলোচনা এবং আমাদের মূল বইয়ের এক্সারসাইজ
4 এর সলিউশনের সমাধান। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।